আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই তো আসলে আর 5টা মিনিট ওয়েট করি, সবাই আসুক। ঠিক আছে, আর 2-3টা মিনিট দেখি। হ্যাঁ, সবাই আসুক, স্টার্ট করি। ওকে, যে আমরা আজকে আমাদের 46তম ব্যাচের 5 নাম্বার ক্লাস, হ্যাঁ, শুরু করে দিলাম।
হুম। জি, আজকে আমরা এখানে দেখবো হলো যে ভলিউম অ্যানালাইসিস দেখবো। ভলিউম অ্যানালাইসিসের হলো যে আমরা ৩ টা পার্ট দেখবো এখানে। ভলিউম অ্যানালাইসিসের একটা হলো যে যদি ধরে দেখেন যে একটা শেয়ারের এভারেজ ভলিউম যদি ১০ লাখ, গত ১৫-২০ দিন ১ মাস তার ভলিউম হলো ১০ লাখ করে এভারেজ। আজকে আপনি দেখলেন যে এটা মার্কেটে তার ভলিউম ৫০ লাখ, ৪০ লাখ। তো স্বাভাবিকভাবে যেটা মনে হবে যে এখানে বড় পার্টি এন্ট্রি দিচ্ছে। আমাদের কাছে যেটা মনে হবে। এখানে কি বড় পার্টি এন্ট্রি দিছে নাকি একটা ফেক ট্রান্সেকশন হচ্ছে যে অ্যাবনরমাল ভলিউম ক্রিয়েট করছে, এটা এখন বের করা যায়। এটা আগে মার্কেটে প্রচুর হইতো। এখনো হয় মার্কেটে। যে তবে এখন আপনি বের করতে পারবেন যেটা হলো যে এটা কি ফেক ট্রান্সেকশন নাকি রিয়েল ট্রান্সেকশন। যদি গতকালকে ছিল হলো ১০ লাখ, গত ১ মাস যাবৎ ছিল ১০ লাখ এভারেজ ভলিউম। আজকে তার ভলিউম হলো ৫০ লাখ। এখানে যদি বড় পার্টি এন্ট্রি দেয়, তাহলে আমরা এখানে শেয়ার কিনতে পারি, প্রবলেম নেই। কিন্তু যদি এটা যদি ফেক ট্রান্সেকশন হয়, তাহলে এখানে শেয়ার বাই দেওয়া যাবে না। তো এটা কিভাবে ফেক ট্রান্সেকশন বের করা যায় ভলিউম অ্যানালাইসিসে সেটা দেখবো। দেখেন। এটা হলো এন পলিমারের চার্ট। এখানে দেখেন যে লাস্ট যে ক্যান্ডেলটা দেখা যাচ্ছে এটা হলো একটা ডোজি ক্যান্ডেল যেটা প্লাস চিহ্ন। আর এটা তার এভারেজ ভলিউম হলো এখানে ১ লাখ। এই যে দেখেন যেখানে আমার কাজটা নড়তেছে দেখেন, এই জায়গায় তার ভলিউম এভারেজ ভলিউম হলো ১ লাখ করে। আর লাস্ট ডেতে ৩৫,৫৭,০০০ ভলিউম হয়েছে। ৩৫,৫৭,০০০ ভলিউম হয়েছে তার। এখানে যে শেয়ারটার প্রতিদিন ১ লাখ করে ভলিউম হয়, এটা আজকে ৩৫,৫৭,০০০ ভলিউম। এটা কোথা থেকে আসলো? কে সেল দিল, কে কিনলো? আমরা যখন এনালাইসিস করব, ডেফিনিটলি আমরা হলো ডে ক্যান্ডেলের উপর এনালাইসিস করব। এটা হলো যে আমাদের প্রথম কাজ। ডে ক্যান্ডেলের উপর এনালাইসিস করা। আমরা করব। আর আমরা কখনো ইন্টার ডে অর্থাৎ হলো মিনিট চার্টের উপর এনালাইসিস করব না। তো মিনিট চার্ট আমাদেরকে হেল্প করবে বিভিন্ন জায়গায়। তো এখানে দেখব যে কিভাবে এই ভলিউম অ্যানালাইসিসে আমরা ধরতে পারবো যে এটা রিয়েল ট্রানজাকশন না ফেক ট্রানজাকশন। এই যে ৩৫ লাখের যে ভলিউম, এটা ফেক না রিয়েল সেটা দেখব এখন। এখানে খেয়াল করুন নিচে একটা অ্যারো দেওয়া আছে ৫, এটা হলো ৫ মিনিটের ডাটা। অর্থাৎ আমরা যে অ্যাবনরমাল ভলিউম ধরার জন্য আমরা ৫ মিনিটের ডাটা সাহায্যে ধরতে পারবো। কিভাবে? ইন্টারডেতে ৫ মিনিটের ডাটা দিয়ে। এখানে দেখেন ১৩টা ৫৫ মানে হলো ১টা ৫৫ মিনিট। নিচে আসেন ১৯,০৯,০০০। এর নিচে দেখেন ২৫,১৪,০০০। এই ২৫,১৪,০০০ এই ভলিউমটা কিসের ভলিউম? সকাল ১০টা থেকে ১টা ৫৫ মিনিট পর্যন্ত তার টোটাল এই সময়টাতে তার ভলিউম হচ্ছে ২৫,১৪,০০০ শেয়ার। আর ১৯,০৯,০০০ এটা কিসের ভলিউম? এটা হলো যে ১৩টা ৫০ থেকে ৫৫ মিনিট। এই ৫ মিনিটের মধ্যে ১৯,০৯,০০০ শেয়ারের ভলিউম হয়েছে। আমরা যদি এখানে যদি যে টোটাল তার যে ভলিউম, এখান থেকে যদি ৫ মিনিটের ভলিউম যদি বাদ দেই, তাহলে এই শেয়ারের ভলিউম কত হয়েছে? অর্থাৎ ৫ মিনিট কত? ১৩টা ৫০ থেকে ৫৫ মিনিটে যে ১৯,০৯,০০০ যে ভলিউম হচ্ছে এটা বাদ দিয়ে দিব এখন। বাদ দিয়ে দিলে আমরা দেখব যে এখানে ২৫ লাখ থেকে আমরা ১৯ লাখ মানে হলো ৬ লাখ ভলিউম হচ্ছে সারাদিনে। যে শেয়ারের ভলিউম সারাদিনে ৬ লাখ, ৫ মিনিটের মধ্যে কে এই শেয়ার সেল দিল, কে এই শেয়ার বাই করলো?
এটা যদি রিয়েল ট্রানজাকশন হয় তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটা এই যে 25,14,000 এটা যদি রিয়েল ট্রানজাকশন হয় সেটা কিভাবে বুঝবো? সেটা বুঝবো হলো যদি সকাল 10টা থেকে যদি ট্রানজাকশন স্টার্ট হইলো সেক্ষেত্রে 1,00,000, 1,50,000, 2,00,000, 50,000, 60,000, 2,00,000, 3,00,000, 4,00,000, 1,00,000, 1,50,000 এভাবে করে যদি সারাদিন ধরে যদি ট্রেড হয় তাহলে বুঝবো যে রিয়েল ট্রানজাকশন। এখানে বড় পার্টি এন্ট্রি দিচ্ছে। আর যদি দেখি যে একটা বড় ভলিউম বার 5 মিনিটের মধ্যে একটা বড় ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে বুঝতে হবে যে এটা ফেক ট্রানজাকশন। একই ব্যক্তি 2 হাউসের মাধ্যমে এক হাউসে উনি সেল দিচ্ছে আর এক হাউস থেকে উনি কিনে নিছে। এখন কথা হলো উনি এটা কেন করবে? এখানে তার ফায়দাটা কি? এখানে সে যখন এখানে একটা যে শেয়ারের ভলিউম 1,00,000 সে এখানে ভলিউম শো করতেছে 35,00,000। যখন সে ভলিউম 35,00,000 শো করলো তখন পাবলিক এখানে ভিতর ঝাঁপাই পড়বে। অর্থাৎ আজকের যে তার যে ভলিউমটা এটা দেখে আগামীকাল পাবলিক ঝাঁপাই পড়বে। পাবলিক কি করবে? এখানে শেয়ার বাই করা শুরু করবে। এখানে যখন পাবলিক বাই করা শুরু করবে তখন এখানে 2 টাকা গ্যাপ করে ফেলবে। তাহলে তার হাতে যে 20 লাখ শেয়ার এটা দিয়ে দিবে সে। তো 2 টাকা গ্যাপ হলে 40 লক্ষ টাকা একদিনের ব্যবধানে। যে মানে কিভাবে টাকা ইনকাম করতে হয় মার্কেটে একেবারে সহজ। যাদের টাকা আছে। জাস্ট 20 লাখ শেয়ার এখানে সে আই ওয়াশ করলো। 2 হাউসের মাধ্যমে একটা ট্রানজাকশন করলো। ফেক ট্রানজাকশন। করার পরে একটা ভলিউম ক্রিয়েট করলো। ভলিউম ক্রিয়েট করার পরে পাবলিক দেখলো যে এখানে একটা বড় ভলিউম হইছে। এরপর পাবলিক পরদিন এই শেয়ারটা কেনা শুরু করবে। তারা ৳1, ৳1.5, ৳2 বাড়ায় শেয়ার কিনবে। তখন উনি উনার হাতের 20 লক্ষ শেয়ার এখানে দিয়ে দিবে। তাহলে একদিনের ব্যবধানে উনার প্রফিট হলো ৳40 লাখ। এই কারণে উনি ফেক ট্রানজাকশন করছে। যাতে আমার আই ওয়াশ করার জন্য। যাতে এই ধরনের প্রবলেম কখনো ফেস না করতে হয় আর ভবিষ্যতে। যখনই কোনো শেয়ারের ভলিউম দেখবেন, আপনি ১ম এ এটা আগে দেখবেন যে এটার ভিতরে ৫ মিনিটের ডাটা দিয়ে চেক করবেন যে কোনো পার্টিকুলার টাইমে হতে পারে ১১টা, ১২টা, ১টা, ১.৫টা, ২টা হোয়াটএভার। যেকোনো একটা টাইমে যদি ১৫ লাখ, ২০ লাখ, ৩০ লাখ শেয়ারে যদি এরকম বড় ভলিউম থাকে, অন্য ভলিউম গুলো ছোট, ছোট ভলিউম। এখানে একটা বড় ভলিউম ক্রিয়েট করছে। তাহলে ডেফিনিটলি বুঝতে হবে যে এটা ফেক ট্রান্সেকশন। তাহলে এখানে শেয়ার বাই করা যাবে না। আর যদি সারাদিন ধরে যদি ৫০,০০০, ১,০০,০০০, ১,৫০,০০০, ২,০০,০০০ করে যদি সারাদিন ভলিউম হয়, তাহলে বুঝতে হবে যে এখানে বড় পার্টি এন্ট্রি দিছে। তাহলে সেখানে এন্ট্রি দেওয়া যায়। ক্লিয়ার? এটা হলো আমাদের হলো ভলিউম এনালাইসিস এর ১ম ধাপ। বলেন কারো কোয়েশ্চেন আছে কিনা দেখেন। কিভাবে অ্যাবনরমাল ভলিউম ধরতে হয়? অ্যাবনর্মালটা ধরবো কেমনে? এটা এটা মানে ওই জায়গা থেকে কি এটা তো শো করতেছে, এই আবার পরিমাণও দেখাচ্ছে, তাহলে কেমনে কি করব? আপনি ক্লাস খেয়াল করেন নাই? যেটা হলো যে আপনি যখন একটা ডে ক্যান্ডেল হইলো, সেখানে দেখলাম ৩৫ লাখ ভলিউম। ইন্টারডে এর মধ্যে গিয়ে দেখলেন যে এখানে একটা বড় ভলিউম বার। ৫ মিনিটের মধ্যে যদি এরকম বড় ভলিউম হয়, বড় ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে বুঝতে হবে যে এটা ফেক ট্রান্সেকশন ৫ মিনিটের মধ্যে। ঠিক আছে। ৫ বুঝতে পারছেন? ৫ মিনিটের মধ্যে যদি এরকম ক্যান্ডেল দেখা যায় তাহলে একটা ফেক ট্রান্সেকশন। ওকে। এরপর দেখেন আমরা এখন দেখব যে ভলিউম এনালাইসিস দিয়ে আমরা যে জিনিসটা ধরবো সেটা হলো যে কিভাবে একটা বড় পার্টি একটা শেয়ার থেকে বের হয়ে যায়। বড় পার্টি একটা শেয়ার থেকে বের হয়ে যাওয়াটা এটা গুরুত্বপূর্ণ কেন? কারণ হলো আমাদের দেশে স্ক্রিপ্ট হলো কয়টা? ৪০০ কোম্পানি। আমাদের বর্তমানে হলো ৪০০ কোম্পানি। এই ৪০০ কোম্পানিতে যদি বড় পার্টি যদি কোন শেয়ার থেকে বের হয়ে যায়, তাহলে এই শেয়ারের গেম আসতে ২-৩ বছর ৪ বছর সময় লাগবে। অর্থাৎ আপনি এই ধরনের শেয়ারে যদি কখনো ব্লক হন, তাহলে দেখা যায় আপনি ৩-৪ বছরে বের হইতে পারবেন না এই শেয়ারগুলা থেকে। যার কারণে আমাদেরকে এই বড় পার্টি বের হয়েছে কোন শেয়ার এটা আইডেন্টিফাই করে রাখতে হবে। যেমন বর্তমান মার্কেটে কোন, কোন শেয়ার থেকে বড় পার্টি বের হয়ে গেছে। ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স, লাবেলো, সিমটেক্স, সিপার, জেনেক্সিল এ ধরনের শেয়ার থেকে বড় পার্টি বের হয়ে গেছে। এই ভাই, জি সিপাল থেকে কি বড় পার্টি বের হইছে? আবার তো মাঝখানে দেখতেছি ইন করতেছে। না, আমি দেখা দিব যে এটা কোথায় থেকে সে বের হয়ে গেছে সেটা দেখা দিব।
এখানে বড় পার্টি নাই, বড় পার্টি বের হয়ে গেছে। বড় পার্টি এখান থেকে বের হওয়ার পরে যে মাঝারি ধরনের বা ছোট যে পার্টিগুলা যারা ব্লক হয়ে আছে তারা মার্কেট থেকে বের হওয়ার জন্য চেষ্টা করতেছে এভারেজ করে বা ভলিউম, মার্কেটের টার্নওভারের সাথে তারা ভলিউম ক্রিয়েট করার চেষ্টা করতেছে, ক্রিয়েট করে এখান থেকে বের হওয়ার চেষ্টা করতেছে। এগুলো প্রত্যেকটা সিমটেক্সের চেষ্টা করতেছে, খান ব্রাদার্সের চেষ্টা করতেছে। আলটিমেটলি এআইএল, বি চেচারি, এগুলো থেকে পার্টি বেরিয়ে গেছে। ইআইএল, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, এগুলো থেকে পার্টি বেরিয়ে গেছে। এই শেয়ারগুলোতে আলটিমেটলি কি হবে, যেমন খান ব্রাদার্স, এই শেয়ার 30 টাকার নিচে আসবে, 30 টাকা আসবে মিনিমাম। যেমন লাভেলো, এই শেয়ার 40-50 টাকা আসবে কিছুদিনের মধ্যে। এর আগে সে একটু একটু এখান থেকে প্রাইজিং হবে, কিন্তু আলটিমেটলি তার গন্তব্য এই জায়গাতে, ঠিক আছে। যেমন এআইএল 10 টাকা আসবে শেয়ার, বি চেচারি 10 টাকা নিচে আসবে শেয়ার। এখন শুনতে আপনার কাছে মনে হতেছে কিভাবে সম্ভব, 100 টাকার শেয়ার 10 টাকা কিভাবে আসবে? এই বি চেচারির রেট ছিল 2 টাকা, এটাকে জাস্ট গেম করে বাড়ানো হয়েছে, আর কিছু হয়নি, ঠিক আছে। তো আমরা এখন দেখবো যে বড় পার্টি কোন শেয়ার থেকে বের হয়েছে এটা কিভাবে বুঝবো সেটা দেখেন। এটা হলো সিপালের একটা চার্ট। এই চার্টে আপনি খেয়াল করেন, এখান থেকে সিপাল থেকে বড় পার্টি বের হয়ে গেছে কোন একটা সময়। এশিয়াটা গেছিল কত, 300, ঠিক না। জেনেক্সিল গেছিল 300, খান ব্রাদার্স 200, বেক্সিমকো 200, ঠিক না। এই শেয়ারগুলো থেকে বড় পার্টি বের হয়েছে। আমরা কিভাবে বুঝবো, বিচেচারি, এআইএল, ইআইএল, এগুলো থেকে বড় পার্টি বের হয়ে গেছে। কিন্তু আমরা কিভাবে বুঝবো যে বড় পার্টি বের হয়েছে? যখন কোনো এখানে আসলে সবকিছু চোখে দেখা যায়, যেটা হলো হয়তো আমরা ক্যালকুলেশন করি না বা আমরা ক্যালকুলেশন বুঝি না বা ক্যালকুলেশন করতে চাই না, যার কারণে আমরা বুঝি না যে কোন পার্টি বের হয়ে গেছে বা আমরা ইগনোর করতে চাই। আসলে এখানে ইমোশনালি কিংবা প্রেশারাইজ করে যেমন শেয়ার কেনা যাবে না। যেমন আপনার কাছে মনে হতে পারে যে শেয়ারের প্রফিট চলে যাচ্ছে, আমি মার্কেট ভালো, আমি শেয়ার কিনতেছি না কেন। যদি মার্কেটে যদি একবার যদি ধরা খেতে পারেন, কেউ আপনাকে বাঁচাতে আসবে না। এই কারণে মার্কেটে এন্ট্রি দিতে হবে খুব কেয়ারফুলি। তো বড় পার্টি এখান থেকে যে বের হচ্ছে তার কিছু নমুনা সে দেখা দিয়ে যাবে প্রত্যেকটা চার্টে। আপনাকে না বলে সে বাইরে হবে না, বলেই বাইরে হবে, কিন্তু আমরা বুঝি না সেটা। কি করে দেখেন, এটা হলো সিপালের এই চার্টটা। আমার এক ফ্রেন্ড আমাকে ফোন করে বলল যে তুমি সিপাল কিনাও, শেয়ারের দাম বাড়বে কেন। তো সে বলতেছে যে মালিক শেয়ার কিনতেছে, বলতেছে যে আমার পরিচিত, ওনার সাথে কথা হয়েছে, ওর মালিক শেয়ার কিনতেছে, কিনো। তো চার্ট দেখে আমি বললাম যে তুমি নিচ্ছ কিনা, বলছে নিছি। তাহলে যে বিক্রি করে দাও, বললো যে কেন, আমরা যে বড় পার্টি বের হয়ে যাচ্ছে। তো বলতেছে যে মালিকের সাথে আমার কথা হয়েছে, তোমার কথা হয়নি। তো উনি তো মিথ্যা বলবেন, আমি বলছি না, উনি মিথ্যা বলবে না। তো তাহলে তুমি বললে যে বড় পার্টি বের হয়ে যাচ্ছে। আমি বললাম যে আমার কাছে মনে হচ্ছে যে বড় পার্টি বের হয়ে যাচ্ছে, তবে তোমারটা সত্য, যেটা হলো মালিক শেয়ার কিনতেছে, এটা সত্য কথা। যেহেতু মালিক মিথ্যা কথা তোমার সাথে বলবে না আলটিমেটলি। এই ঘটনাটা আমি আরো জানতাম, এ ধরনের একটা ঘটনা ওরিয়ন ইন ফার্মাতে এই ঘটনাটা ঘটছে। 135-40 টাকা লেভেলে যখন ওরিয়ন ফার্মা চলে, তখন বাজারে একটা রিউমার দিছিল তারা যে মালিক পক্ষ শেয়ার বাই করতেছে, এটা বলে সমস্ত শেয়ার পাবলিকের উপর অফলোড করে দিয়ে তারা বের হয়ে গেছিল। এই ঘটনাটাও সিপালে ঘটছে। তো কিছুদিন পরে যখন প্রাইস ফল হচ্ছে কন্টিনিউয়াস, তখন ও আমাকে আবার ফোন করছে। তো সে আমাকে ফোন করে বলতেছে যে মালিক বলতেছে উনি শেয়ার বাই করতেছেন, তুমি বলতেছো পার্টি বের হয়ে যাচ্ছে, শেয়ারের প্রাইস ফল করে কেন? তাহলে যে বড় পার্টি বের হয়ে যাচ্ছে এই জন্য শেয়ার প্রাইস ফল করছে। তখনও সে আমার কথা বিশ্বাস করেনি। সে কি করলো, তখন হিউজ লস দিয়ে পরবর্তীতে সে বেরিয়েছে। এখানে সে আসলে কি ঘটনা ঘটছে আসলে, যে আমি বলতেছি যে বড় পার্টি বের হয়ে যাচ্ছে, ও বলতেছে মালিক পক্ষ শেয়ার কিনতেছে, বাজারে রিউমার আছে। তাহলে আসলে ঘটনাটা কি ঘটতেছে দেখেন। আমরা যে কোনো ট্রেড করার আগে আমরা কি কাজ করি,
একটা হলো প্রফিটের হিসাব করি, আমাদের কাজই হলো যে প্রফিট করা। আমাদের কিন্তু মার্কেটে কিন্তু লস করা কোনো কাজ না, আমাদের কাজ হলো প্রফিট করা, আমাদের হিসাবটা হলো প্রফিট করা। তো আমরা যখন প্রফিটের হিসাব করি, আমরা সমস্ত বাজারের সমস্ত লজিক গুলোকে আমাদের পক্ষে নিয়ে আসি, আমাদের ফেভারে নিয়ে এসে তারপর আমরা লজিক সাজাই যে শেয়ারের দাম বাড়বে। এখানে দেখেন শেয়ারগুলোর ভলিউমটা খেয়াল করেন, এখানে ভলিউম হলো তার হলো 18 লাখ, এখানে ভলিউম হলো 95 টাকা, এখানে ভলিউম হলো 36 লাখ 37 লাখ ভলিউম, এখানে ভলিউম হলো 40 লাখ, এখানে ভলিউম হলো 59 লাখ, এরপরে ভলিউম 31 লাখ, 27 লাখ, 20 লাখ। ঠিক আছে, এখানে যে বড় বড় যে ভলিউম গুলো হচ্ছে, এই ভলিউম গুলো যে একটা শেয়ারে যদি 90 টাকা লেভেলের একটা শেয়ার যদি 50 লাখ 60 লাখ ভলিউম হয়, তাহলে আমি ধরে নিতে হবে এখানে বড় পার্টির ইনভলভমেন্ট আছে, এটা সত্য কথা। তো পাবলিক যখন এখানে শেয়ার বাই করছে, তারা চিন্তা করছে তাদের ফেভারে এনে, কিভাবে তারা চিন্তা করতেছে যে একটা শেয়ারে 60 লাখ ভলিউম, 40 লাখ ভলিউম, মানে 40 লক্ষ ভলিউম হইতো না যদি এখানে বড় পার্টি এন্ট্রি না দিত। তা ডেফিনেটলি এখানে বড় পার্টি এন্ট্রি দিছে, এবং এখানে আরেকটা জিনিস তারা যোগ করছে, বড় পার্টি এন্ট্রি দিছে প্লাস আমরা কম দামে শেয়ার পাচ্ছি, দুইটাই তাদের ফেভারে চলে এসছে, যার কারণে এখানে জেনারেল পাবলিক এন্ট্রি দিছে। কেন এন্ট্রি দিছে? তারা হিসাব করছে যে একটা 60 লাখ শেয়ার ভলিউম 90 টাকা লেভেলের, এখানে বড় পার্টি এন্ট্রি দেওয়া ছাড়া এত বড় ভলিউম হওয়ার কথা না, তাহলে বড় পার্টি এন্ট্রি দিছে এবং শেয়ারের প্রাইস যেহেতু ফল, তাহলে আমরা কম দামে শেয়ার পাচ্ছি, তাহলে দুইটা ম্যাচ করছে তাদের সাথে, তারা প্রফিটেবল, এই কারণে তারা শেয়ার বাই করছে। এখানে এখানে যদি একটু উল্টে যদি তারা চিন্তা করতো, যদি 60 লাখ শেয়ার যদি ডেলিভারি দেয় বড় পার্টি, যদি বড় পার্টি এখানে এন্ট্রি দেয়, এটা তো সত্য কথা, তাহলে 60 লাখ শেয়ার তো ছোট পার্টি ডেলিভারি দেয় নাই, 60 লাখ শেয়ার বড় পার্টি ডেলিভারি দিছে। একটা শেয়ারে যদি ব্যাংকের শেয়ার যদি 2 কোটি ভলিউম হয়ে যায়, আমরা মনে করি যে বড় পার্টি এন্ট্রি দিছে, 2 কোটি শেয়ারটা আসলে ডেলিভারি কারা দিল? ছোট পার্টি? অসম্ভব, ওইটা বড় পার্টি এন্ট্রি, ডেফিনেটলি বড় পার্টি এটা ডেলিভারি দেওয়াতে আপনি 2 কোটি শেয়ার বাজারে পাচ্ছেন, নাহলে পেতেন না। তো এখানেও সেই জিনিসটা পাবলিক নিজের মতো করে সে হিসাব করে নিছে যে শেয়ারটার ভলিউম হচ্ছে, বড় পার্টি এন্ট্রি দিছে, কম দামে শেয়ার পাচ্ছি। তারা যদি জেনুইনলি যদি হিসাব করতো যে 60 লাখ শেয়ার শুধুমাত্র যে বড় পার্টি কিনতেছে তা না, এখানে তো ডেফিনেটলি বড় পার্টি ডেলিভারি দিচ্ছে, ছোট পার্টির কাছে তো 60 লক্ষ শেয়ার থাকার কথা না। যদি এই হিসাবটা করতো, তাহলে তারা কি করতো? শেয়ারটা বাই করতো না। তো আপনি এই জিনিসটা ধরবেন কিভাবে, যেটা হলো যে কোনো একটা শেয়ারে বড় পার্টি বের হয়ে যাচ্ছে, এটা ধরবেন কিভাবে? এটা হলো যে এভারেজ ভলিউম থেকে ভলিউমটা ডাবল হয়ে যাবে, অলমোস্ট ডাবল, এবং বড় বড় রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে বাজার। কারণ বড় বড় পার্টি শেয়ার মারার সময় কখনো 10 পয়সা 20 পয়সার দিকে কখনো সে তাকাবে না, সে ধরে শেয়ার মেরে দিবে, এই কারণে বড় রেড ক্যান্ডেল ক্রিয়েট হয় এবং বড় বড় ভলিউম ক্রিয়েট হয়। ঠিক আছে, এই কারণে যে যখনই কোনো একটা দেখবেন যে বড় পার্টি মার্কেট থেকে বের হয়ে যাচ্ছে, তাহলে তার এভারেজ ভলিউম থেকে অলমোস্ট ডাবল ভলিউম হবে এবং বড় বড় রেড ক্যান্ডেল ক্রিয়েট করে সেখান থেকে বের হয়ে যাবে মার্কেট থেকে। এটা হলো বড় পার্টি এক্সিট করার নিয়ম। যখনই দেখবেন যে এভারেজ ভলিউম থেকে ভলিউম ডাবল, ক্যান্ডেলটা কি রেড ক্যান্ডেল হবে? হ্যাঁ ডেফিনেটলি রেড ক্যান্ডেল হবে। বড় পার্টি কখনো 10 পয়সা ধরে শেয়ার কিনেও না বেচেও না, বড় পার্টি অলওয়েজ সে বামে শেয়ার প্রেসারাইজ করে শেয়ার খাওয়া দিবে আচ্ছা, অলওয়েজ। গ্রিন ক্যান্ডেল তো এটা না, তাই না? না, গ্রিন ক্যান্ডেল না, ডেফিনেটলি রেড ক্যান্ডেল হবে। জি, জি, ঠিক আছে। তো এখানে এখানের ভিতরে যে ঘটনাটা কি ঘটছিল, সিপালের ঘটনা ঘটছিল হলো যে যে সিপালটা কি একটা পাবলিক লিমিটেড কোম্পানি, এটার মালিক তো মালিক একজন না, হাজার হাজার লাখ লাখ মালিক, প্রত্যেকটা শেয়ার হোল্ডার এখানে মালিক। তো সিপালের মালিক বললো যে আমার নামে বেনামে যে শেয়ার আছে, আমি কি করব? শেয়ার বিক্রি করব। আর সিপালের এরকম পাবলিক লিমিটেড কোম্পানিতে প্রত্যেকে একটা শেয়ার ডিভিশন থাকে, তো তাদের একটা পোর্টফোলিও ম্যানেজার থাকে। তো সিপালের মালিক পোর্টফোলিও ম্যানেজারকে বললো আমি নামে বেনামে যে শেয়ারগুলো আছে এগুলো আমি বিক্রি করবো এখন, আর এখানে সিপালের পোর্টফোলিওতে তুমি শেয়ার কিনতে থাকো। তো উনি শেয়ার একদিকে সেল করতেছে মালিক, আর ওদিক দিয়ে সিপালের কোম্পানির পোর্টফোলিও ম্যানেজার কি করতেছে? শেয়ার বাই করতেছে, আর এর ভিতরে পাবলিককে যত ঢুকানো সম্ভব হচ্ছে ঢুকাইতেছে। ঠিক আছে, তো এখানে এখানে তাহলে কি হয়েছে
যে মালিক শেয়ার বিক্রি করতেছে, তাহলে বড় পার্টি শেয়ার থেকে এক্সিট করতেছে মার্কেট থেকে। আবার মালিক পক্ষ শেয়ার বাই করতেছে। কিভাবে মালিক পক্ষ শেয়ার বাই করতেছে? ওই যে কোম্পানির পোর্টফোলিওতে যে শেয়ারটা বাই করতেছে সেটাই মালিক বাই করতেছে। সে মালিক এটাই বুঝাতে চাইছিল যে মালিক শেয়ার কিনতেছে, মালিকের নামে বেনামের শেয়ারগুলো সে করে দিচ্ছে, আর প্লাস আর কোম্পানির পোর্টফোলিওতে তারা শেয়ার কিনতেছে। তো কোম্পানির পোর্টফোলিওতে শেয়ার কেনা মানে কি? মালিক শেয়ার কেনা। এই ধরনের বাজারে রিউমার দিয়ে আমাদেরকে শেয়ার আমাদের অফলোড করে দেয়, যার কারণে অ্যাভারেজ ভলিউম থেকে ভলিউম যখন ডাবল হয়ে যাবে অলমোস্ট এবং বড় বড় রেড ক্যান্ডেল হবে, তখন বুঝতে হবে যে এখান থেকে পার্টি এক্সিট করছে। তখন আমরা কিছু কিছু শেয়ার দেখবো যে পার্টি যেগুলো থেকে এক্সিট করছে ওই শেয়ারগুলো দেখবো। এখন বলেন, এখানে কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাই একটু আগে যে দেখালেন 5 মিনিটের ভিতর ট্রানজাকশন হয়েছে, এটা কি সারাদিনে কোনো নির্দিষ্ট টাইমে হয় না র্যান্ডম চলে? 5 মিনিটের না 5 5 মিনিট মিনিটের মানে একটা আগে একটা ট্রানজাকশন একটা দিলেন না শেয়ারের, যে 5 মিনিটের ভিতর 35 মানে 20 লাখ শেয়ারই হয়ে গেছে, ট্রানজাকশন হয়েছে। আর হ্যাঁ, আর এখন যেটা মালিক যেটা কিনতেছে এটা কি আস্তে আস্তেই হয় না কোনো নির্দিষ্ট টাইমে হয়? আমি সেইটা একটু জানতে চাচ্ছিলাম। নির্দিষ্ট টাইমে হবে না। মালিক শেয়ার সে মানে ফোর্সফুলি সেল করে, নির্দিষ্ট টাইমে না। মালিক যখন বড় পার্টি শেয়ার সেল করে তখন কোনো দিকে প্রাইজের দিকে সে তাকায় না কখনো, কারণ সে তার অনেক শেয়ার ডেলিভারি দিতে হয়। বুঝতে পারছি, মানে নির্দিষ্ট টাইমে দিবে না, যখনই বায়ার ক্রিয়েট হয় তখনই এসে সেল মারে। জি জি। আচ্ছা ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই যে স্মার্ট মানি বা ওই যে বড় পার্টি বেরিয়ে গেছে এটা তো মোটামুটি বুঝলাম, ঢুকলো যে মানে প্রবেশ করলো বড় পার্টি স্মার্ট মানিতে, এইটা কিভাবে বুঝবো ভাই? এটা একটু দেখেন। বড় পার্টি আর একটা শেয়ার থেকে যে বড় পার্টি বেরিয়ে গেল এটা মোটামুটি বুঝছি, বড় পার্টি আবার একটা শেয়ারে ঢুকতেছে, যেগুলো যে ঢুকতেছে বা স্মার্ট মানি যে ঢুকতেছে সেটা একটু দেখেন আর কি। এখানে দেখেন বিচের চার্টি AIL EIL তিনটা চার্ট একই রকম। কথা হলো যে আপনার যখনই পার্টি বের হয় এ ধরনের বড় ভলিউম ক্রিয়েট করে বড়ভাবে ফল করে মার্কেট থেকে বেরিয়ে যায়। আপনি এখন যদি এই তিনটা দেখেন, তিনটা মনে হয় না একই চার্ট 3 জায়গাতে শো করছে না, তিনটা 3 শেয়ার। বড় পার্টি এইভাবে বের হয়, বড় ভলিউম দিয়ে, এভারেজ ভলিউম থেকে ভলিউম দিয়ে এখান থেকে সে বেরিয়ে যাবে। খেয়াল করেন এবারে বর্তমান মার্কেটে কিছু শেয়ার খেয়াল করেন, যেমন আপনি দেখেন হলো খান বাদার্স। দেখেন খান বাদার্স এখানে অফলোড করে দিচ্ছে আগেই, সে আগেই। এখানে তার খান বাদার্সের এখানে বড় ভলিউম হচ্ছে, দেখেন এই জায়গাটাতে। এখানে কিসের ভলিউম হচ্ছে? এই বড় জায়গাগুলোতে। এখানে ভলিউমটা হলো খান বাদার্সের যখন বড় পার্টি যখন এক্সিট করছে তখন এখানে কিছু ছোট ছোট পার্টি আটকা পড়ছে। ওরা চাচ্ছিল যে মার্কেটে একটা এভারেজ করে, হ্যাঁ, পাবলিককে আকৃষ্ট করে এখান থেকে বের হওয়ার চেষ্টা করতেছে। আলটিমেটলি তারা পারবে না, এখান থেকে কোনো শেয়ারে পারে নাই। অর্থাৎ হলো এখান থেকে এখানে কিছু জেনারেল পাবলিককে ঢুকাবে এই জায়গাতে। খান বাদার্স, লাভেলো, ওরা এই পায়তারা করতেছে এবং এটা প্রত্যেকটা শেয়ারেই করার পরে সে আবার ফল করবে বড় ধরনের। যেমন দেখেন এটা খান বাদার্স এখনো ফল করে নাই, যেটা রেট আসবে কত টাকা? 30 টাকা আসবে। এখন আমি বলতেছি, এখন আপনার কাছে বিশ্বাস হবে না যে 30 টাকা আসবে, কিন্তু দেখেন আলটিমেটলি সে 30 টাকায় আসবে। এখন হলো কি, এটা হলো তারা ভলিউম ক্রিয়েট করে এখানে প্রাইস ধরে রাখার চেষ্টা করতেছে, পারবে না। একটু আপ করাবে, হয়তো 5-10 টাকা আপ করানোর পরে এই যে ফল করবে 30 টাকার আগে শেয়ার থামবে না। এই ধরনের এবার আরেকটা শেয়ার দেখেন, বিচেচারি। এটা আমরা এখানে দুইটা পাশাপাশি দেখাই আর একটু ক্লিয়ার হবে। দেখেন বিচ আর যদি খান বাদার্স পাশাপাশি দেখেন আরো ক্লিয়ার হবে।
এটা কি খান ব্রাদার্স, এটা বিচাচারি, খেয়াল করেন। বিচাচারি এখান থেকে পার্টি এক্সিট করছে এই জায়গাতে, খান ব্রাদার্সও এখান থেকে পার্টি এক্সিট করছে এই জায়গাতে, ঠিক আছে? তাহলে পার্টি এক্সিট দুইটাতে সেম। আচ্ছা, এখানে দেখেন বিচাচারি এখান থেকে ধরে এই পর্যন্ত সে কি করছে, ট্রাই করছে শেয়ারের প্রাইস বাড়ানোর জন্য, সে কিন্তু একবার বাড়াইছে একটু, এই যে এখানে একটু প্রাইজিং হয়েছে, ঠিক আছে? ঠিক সেম সময়টা এখন খান ব্রাদার্সের এই সময়টা চলতেছে, খান ব্রাদার্সের ঠিক ওই বিচাচারের ওই টাইমটা চলতেছে। এই যে এখানে খান ব্রাদার্স এখানে একটু বাড়ানোর চেষ্টা করতেছে, হয়তো খান ব্রাদার্স এখানে আবার সেখানে হয়তো এখানে একটু মুভমেন্ট আসতে পারে যদি মার্কেট ভালো থাকে। আর আদারওয়াইজ যে এখানে যে এই যে তার যে ফল, এই যে বিচাচারের যে ফলটা হয়েছে এখানে, ঠিক সেম ফলটা খান ব্রাদার্সে যদি এখানে যদি রেট করতে না পারে, এই ফলটা এখানে চলে আসবে। তখন তার 30 টাকা যে দেখেন না যে এয়ার টানার সাথে সাথে দেখেন 30-এ শো করতেছে, দেখছেন 30-এ চলে আসবে রেট। এটা হলো যে দেখেন সেম জায়গা, অর্থাৎ বিচাচারি যে ট্রাই করছে একটু উঠেছে, উঠানোর পরে নেমে গেছে। এরপর কিন্তু দেখেন বিচাচারি তার ভলিউম কন্টিনিউয়াসলি এখন কমতেছে, এই জায়গাতে দেখেন ভলিউম কমতেছে। আর খান ব্রাদার্সে দেখুন এখন কিন্তু ভলিউম আছে, যখন রেট একবার এখানে পড়বে এখানে ভলিউম একেবারেই কমে যাবে, অর্থাৎ এখন যে 17-18 লাখ এই যখন এইখান থেকে ভলিউম হবে পার ডে। ক্লিয়ার? এবার এটা হলো যে কিভাবে শেয়ার তারা পার্টি বের হয়ে গেছে, তারা ট্রাই করতেছে যে শেয়ারের প্রাইস আপ করার জন্য, কিন্তু তারা পারবে না, এটা কোনোবারই পারবে না। তারা ট্রাই করবে, জেনারেল ঢুকাবে, এটাই তাদের লাভ, আর কিছু না। পাবলিকও ঢুকবে, পাবলিকও লোভে পরে ঢুকবে, আলটিমেটলি কাজ হবে না। তাহলে এখানে তাহলে আমরা দুইটা জিনিস আমরা গেল, একটা হলো অ্যাবনর্মাল কিভাবে ভলিউম ধরতে হয়, একটা হলো বড় পার্টি কিভাবে এক্সিট করে, এই দুইটা জিনিস ক্লিয়ার। কেমন? এখন আমরা দেখবো যে কোনো একটা শেয়ার থেকে যে অর্থাৎ বোঝা যাচ্ছে না যে বড় পার্টি আছে, কিন্তু দেখা যাবে যে এখানে ভিতরে বড় পার্টি, অর্থাৎ ভলিউমে গিয়ে দেখবেন, প্রাইজে গিয়ে দেখবেন বড় পার্টি নেই, কিন্তু আসলে এখানে বড় পার্টি ভিতরে ঢুকে বসে আছে। সেটা কিভাবে দেখেন? এখানে দেখেন, এটা হলো যে সিটি ব্যাংকের একটা চার্ট। এটা গত বছর যখন আমি সিটি ব্যাংক বারবার বলতেছিলাম সিটি ব্যাংক কিনেন, তো অনেকে মনে করছিল যে সিটি ব্যাংক প্রাইস ফল করবে, মনে করতেছিল যে বাড়বে না, কিন্তু আমি ডাটা দেখে বলতেছিলাম, বুঝতেছিলাম যে এখানে বড় পার্টি অ্যাক্টিভ আছে। তো সেটা কিভাবে দেখেন, একটা শেয়ারে যদি সাধারণত বড় পার্টি ভলিউম হলে বড় পার্টি এন্ট্রি দিবে, এই তো। কিন্তু আপনার কাছে মনে হবে যে এখানে যে ভলিউম নাই, এভারেজ ভলিউম থেকে ভলিউম কমে যাচ্ছে, অর্থাৎ সিটি ব্যাংকের যে তার যে এভারেজ ভলিউম থেকে ভলিউম কমে যাচ্ছে, অর্থাৎ হলো এই যে দাগের নিচে তার ভলিউম বারগুলা এভারেজ ভলিউম থেকে ভলিউম পড়ে যাচ্ছে, কমে যাচ্ছে। মানে কি, এখানে বড় পার্টিও নাই, এখানে জেনারেল পাবলিকও নাই। যদি ভলিউম হইতো তাহলে বড় পার্টি আছে, যদি ভলিউম হইতো তাহলে পাবলিকের আগ্রহ আছে, তাহলে জেনারেল পাবলিকও নাই, বড় পার্টিও নাই, যার কারণে দিন দিন ভলিউম কমে যাচ্ছে, এভারেজ ভলিউম থেকে ভলিউম কম। ক্লিয়ার? ওকে। এরপরে দেখেন, যদি ভলিউম কমে যায় কোনো একটা শেয়ারের, তাহলে প্রাইস ফল করবে। এখানে খেয়াল করেন, তার প্রাইস সেম জায়গাতে রয়ে গেছে, প্রাইস ফল করছে না, একই জায়গায় ঘোরাঘুরি করতেছে, অথবা প্রাইস পজিটিভ। তাহলে একটা শেয়ারের একদিকে ভলিউম কমে যাচ্ছে, আরেকদিকে প্রাইস স্টেবল। এটার মিনিংটা কি? এটার মিনিংটা হলো এখানে বড় পার্টি ওরা কি করতেছে, ওরা শেয়ার টান দিয়ে কিনতেছে না। যখনই ছোট পার্টি, আমাদের মতো পার্টি যখন দেখছে যে ভলিউম কমে গেছে, তখন তারা চিন্তা করলো যে এখানে বড় পার্টি বের হয়ে গেছে। তো তাহলে ওরা কি করলো, ওরা শেয়ার দেওয়া শুরু করলো, ছোট পার্টিটা শেয়ার দেওয়া শুরু করলো, বড় পার্টি এখানে শেয়ার ধরে ধরে কেনা শুরু করছে, অর্থাৎ টাচ লাইনে বসে বসে যা দিয়ে যাচ্ছে তা নিয়ে নিচ্ছে, প্রেশারাইজ করতেছে না। অর্থাৎ জেনারেল পাবলিক যখন দেখলো যে ভলিউম কমে গেছে, ভলিউম যখন কমে গেছে, তারা কনফার্ম হয়ে গেছে বড় পার্টি নেই, যার কারণে তারা শেয়ার দেওয়া শুরু করছে। আর বড় পার্টি কি করতেছে, শেয়ার টান দিয়ে কিনতেছে না।
তারা টাচ লাইনে বসে বসে শেয়ার নিচ্ছে, যা 2 লাখ 4 লাখ যা শেয়ার দিচ্ছে দৈনিক ওগুলো তারা নিয়ে নিতেছে। এটা হলো বড় পার্টি কাজ করতেছে। যদি বড় পার্টি না থাকতো তাহলে কি হতো, যখন কোনো শেয়ারের ভলিউম কমে যাবে তাহলে তার প্রাইসও ফল করবে। কিন্তু যেহেতু ভলিউম কমে যাচ্ছে, যেহেতু প্রাইস ফল করছে না, তার মানে বড় পার্টি অ্যাক্টিভ, অর্থাৎ বড় পার্টি এখানে সুপ্ত অবস্থায় আছে। যদি আপনি কোনো শেয়ারে দেখেন যে ভলিউম দিন দিন কমে যাচ্ছে, ভলিউমের সাথে সাথে প্রাইস সাথে সাথে কমা শুরু করবে, এটাই নিয়ম। অর্থাৎ যখন ভলিউম কমতেছে, এটার মিনিংটা হলো যে এখানে ভিতর বড় পার্টি নেই। ভলিউম কমার মিনিংটা হলো যে জেনারেল পাবলিকেরও কোনো ডিমান্ড নাই, অর্থাৎ যার যেমন শেয়ার দিয়ে চলে যাচ্ছে, যার কারণে প্রাইস অলওয়েজ ফল করবে। যখন দেখবেন যে ভলিউম কমে যাচ্ছে কিন্তু প্রাইস ফল করছে না, তাহলে বুঝতে হবে যে বড় পার্টি এখানে অ্যাক্টিভ আছে, অর্থাৎ সে সুপ্ত অবস্থায় আছে, এটা লং র্যালি হবে, যার কারণে সে এখান থেকে শেয়ার কালেকশন করছে। ক্লিয়ার? এটা হলো বড় পার্টি সুপ্ত অবস্থায় থাকে, ঘুমন্ত অবস্থায় থাকে, যে পাবলিক বুঝবে না, পাবলিক মনে করবে যে বড় পার্টি বের হয়ে গেছে, আসলে তা না, তারা বসে বসে শেয়ার কিনতেছে। ক্লিয়ার? এটা হলো যে ভলিউম অ্যানালাইসিস। কেমন? মামুন ভাই কোনো কোশ্চেন আছে কিনা বলেন? না, থ্যাংক ইউ। তবে আপনি আরেকটা জিনিস একটু বলেন, ওই যে আহ, বড় পার্টি এন্ট্রি দেওয়ার সিগন্যাল গুলো একটু দেখাতেন যদি। বড় পার্টি এন্ট্রি কিভাবে দিবে? মানে স্যার যে আপনার মার্কেট বড় পার্টি শেয়ারে ঢুকলো, এটা আমরা কিভাবে বুঝবো ভলিউম দেখে? ওটা তো ভলিউম বাড়লেই তো বোঝা যায় যে বড় পার্টি এন্ট্রি দিচ্ছে। স্যার আপনার সাপোর্ট আর ডোমিনেন্স দিয়ে একটু বুঝে দেন তো এটা কিরকম, এটা এখন সাপোর্ট এবং ডোমিনোস থেকে পার্টি বের হয় নাই, আছে এখনো না? দেখেন, সেটা তো তাহলে বেশি হলে আমরা বুঝবো যে বড় পার্টি এন্ট্রি দিচ্ছে, তাই তো? এই সবুজ যে ক্যান্ডেল। এই যে এই যে দেখেন সাপোর্ট দেখাই দিই, সাপোর্ট দেখেন, আমাদের কন্ডিশন কি, একটা পার্টি বের হওয়ার কন্ডিশন কি, এভারেজ ভলিউম থেকে ভলিউম বেশি হবে, বড় বড় রেড ক্যান্ডেল হবে। ক্লিয়ার? এটাই তো আমাদের কন্ডিশন। দেখেন আমরা কি বলতেছিলাম, বড় বড় রেড ক্যান্ডেল দিবে, বড় বড় রেড ক্যান্ডেল দিছে, এভারেজ ভলিউম থেকে ভলিউম বেশি হবে। এভারেজ ভলিউম থেকে ভলিউম বেশি হবে, হয়েছে এখানে এভারেজ ভলিউম থেকে ভলিউম বেশি হয়েছে? হয় নাই, মানে পার্টি বের হয়নি, যার কারণে পরবর্তীতে কি দেখা গেছে, শেয়ারের প্রাইস মুভমেন্ট দেখা গেছে। ক্লিয়ার? তাহলে এখনো শেয়ার থেকে বড় পার্টি এন্ট্রি এখনো এক্সিট করে নাই। হুম, ক্লিয়ার হয় নাই? আমরা আমরা যদি বিচারি দেখেন, দেখেন বিচারি
এখানে দেখেন আমাদের আমাদের সূত্রটা কি, বড় বড় রেড ক্যান্ডেল বড় বড় ভলিউম দিয়ে সে বের হয়ে যাবে, তো বড় বড় এভারেজ ভলিউম থেকে ভলিউম বেশি, বড় বড় রেড ক্যান্ডেল দিয়ে সে বের হয়ে গেছে, এটা হলো বিচেচারি। আর এখানে খেয়াল করেন, এখানে বড় বড় রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, কিন্তু দেখেন তো এভারেজ ভলিউম থেকে সে ভলিউম কম না বেশি? কম, ঠিক না? মানে এখান থেকে বড় পার্টি এক্সিট করে নাই। ঠিক আছে, এবার ক্লিয়ার? দেখেন এখানে, এই যে দেখেন এখানে এভারেজ ভলিউম থেকে ভলিউম বড় ভলিউম হয় নাই, এই যে দেখেন, ঠিক আছে, ওখানে বড় ভলিউম হয়েছে, এভারেজ ভলিউম থেকে ভলিউম বড় হয়েছে, এই যে দেখেন বড় ভলিউম হয়েছে, দেখেন খেয়াল করেন হয়েছে। এবার 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 ক্লিয়ার তো? দেখেন দুইটা চার্ট দিয়ে দেখেন, জি স্যার, পুরো ক্লিয়ার। ক্লিয়ার কিভাবে বড় পার্টি বের হচ্ছে, এভাবে বড় পার্টি বের হবে। ক্লিয়ার? ওকে, আমরা সাধারণত যে কাজটা করি ডোমিনোস সেটা হলো যে একটু দেখেন তো স্যার, ডোমিনোস তো 4 গুণ হয়ে গেছে। একই রেট, একই চার্ট, একই চার্ট বের হয়নি, দেখছি আমি ডোমিনোস দেখছি, আমি বের হয়নি। এবার দেখেন এখন আমরা দেখবো যে ইন্টারডে হলো একটা ছোট্ট একটা যেটা হলো আমরা মার্কেট অ্যানালাইসিস কিসের উপর করবো? ডে ক্যান্ডেলের উপর করবো। তাহলে ইন্টারডেটা আমাদেরকে কিভাবে সহযোগিতা করবে? ইন্টারডেটা সহযোগিতা করবে মূলত যেটা হলো যে ধরেন একটা ডে ক্যান্ডেল দেখলেন গ্রিন, এখন এই ক্যান্ডেলটা কতটুকু শক্তিশালী এটা বুঝবেন কিভাবে? অর্থাৎ একটা সবুজ ক্যান্ডেল দেখলেন, তো একটা সবুজ ক্যান্ডেলটা কি? বুলিশ ক্যান্ডেল, মানে এখানে বাই করা যায়, কিন্তু এটার ভিতরে যদি আপনি ঢুকেন এটা কি বুলিশ না মানে এটা কি দুর্বল নাকি স্ট্রং এটা বোঝা যায়। এটা আপনার ধরতে হবে এই ইন্টারডে দিয়ে। তো ইন্টারডে দেখবো এখন। এখানে কি ডিসিএক্স ডি, ডি মানে ডে। আপনি যদি এখানে যদি 3 মিনিটের চার্ট নেন তাহলে কি ঘটনা ঘটে দেখেন। এখানে যে এই যে ক্যান্ডেলটা যেটা দেখতেছেন, যেটা যে বক্স করা হলো যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হলো যে গতকালকের, এই ক্যান্ডেলটা এটা গতকালকের ক্যান্ডেল, এই সবুজ ক্যান্ডেলটা হলো গতকালকের ক্যান্ডেল, এটাই হলো ডে ক্যান্ডেল। এটাকে যদি আমরা 3 মিনিটে যদি ভাগ করি, প্রতি 3 মিনিট অন্তর অন্তর একটা ক্যান্ডেল ক্রিয়েট হবে। তাহলে এখানে আমরা 3 মিনিট করি, এই যে দেখেন 3 মিনিট, তাহলে প্রতি 3 মিনিটে করে একটা করে এই যে এই যেটা হলুদ যে বক্স, এই বক্স হলো যে একদিনের ডাটা, প্রতি 3 মিনিট অন্তর অন্তর। এখানে কি হচ্ছে দেখেন এমএসিডি, এখানে বলতেছে বাই সেল বাই সেল বাই সেল বাই সেল, অর্থাৎ 5-7 বার 8 বার করে সে ইন্ডিকেশন দিচ্ছে একই দিনে বাই সেল বাই সেল। তাহলে মানে কি ফেক ইন্ডিকেশন, অর্থাৎ একদিনে যখন 7-8 বার ইন্ডিকেশন দিচ্ছে 3 মিনিটের ডাটাতে, তাহলে একটা ফেক ইন্ডিকেশন, তাহলে এটা আমরা নিতে পারবো না ইন্টারডেতে। এরপরে যদি 5 মিনিটের ডাটা দেখেন সেখানেও সেম প্রবলেম, দেখেন বাই সেল বাই সেল বাই সেল বাই সেল 4-5 বার দিচ্ছে ইন্ডিকেশন, একই শেয়ারে 4-5 বার ইন্ডিকেশন দিচ্ছে বাই সেল বাই সেল। তাহলে বুঝতে হবে যে 3 মিনিট 5 মিনিট যে ডাটাই নেই এটা হলো ফেক ইন্ডিকেশন। যার কারণে আমরা যখন ইন্টারডে দিয়ে যখন অ্যানালাইসিস করব তখন আমাদেরকে মিনিমাম 1 আওয়ার চার্ট নিতে হবে, 1 আওয়ার। তো এখানে আমরা 1 আওয়ার চার্ট নিব এখন, 1 ঘন্টা এখানে সে কয়টা ক্যান্ডেল ক্রিয়েট করবে? 1 2 3 4 5টা ক্যান্ডেল ক্রিয়েট করবে, এই পর্যন্ত 5টা ক্যান্ডেল ক্রিয়েট করবে, 1 2 3 4 5। কিভাবে? 10টা থেকে 11টা একটা, 11টা থেকে 12টা দুইটা, 12টা থেকে একটা 3টা ক্যান্ডেল, একটা থেকে 2টা 4টা ক্যান্ডেল, 2টা থেকে 2টা 20 5টা ক্যান্ডেল। যখন একদিনে 5টা ক্যান্ডেল ক্রিয়েট করবে, আমাদের ডে ক্যান্ডেলটা কি? গ্রিন ক্যান্ডেল। আমরা এখানে কি চেক করব? এই যে গ্রিন ক্যান্ডেলটার স্ট্রেংথ কতটুকু, অর্থাৎ এখানে ভিতরে বাই প্রেশার কোনটাতে বেশি আছে। তখন আমরা এটার ভিতরে গিয়ে দেখলাম যে 1 আওয়ার ইন্টারডে দেখলাম, 1 আওয়ারের ভিতরে আমরা কি সারাদিনে 5টা ক্যান্ডেল পাবো।
যদি 5টা ক্যান্ডেলের ভিতরে অ্যাটলিস্ট 3টা ক্যান্ডেল যদি গ্রিন পাওয়া যায়, তাহলে বুঝতে হবে যে এটা যে বায়ার বেশি এই শেয়ারে, মানে শেয়ারের দাম বাড়বে। যদি 4টা গ্রিন ক্যান্ডেল পাওয়া যায়, তাহলে বুঝতে হবে যে এটার ভিতরে বায়ারের প্রেশার বেশি, তাহলে এটা বাই করা যায়। অর্থাৎ ডে ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, ইন্টারডেতে এসে দেখলাম 5টা ক্যান্ডেলের মধ্যে 3টা ক্যান্ডেল গ্রিন, মানে বুঝতে হবে যে সেটা দাম বাড়বে, বায়ার বেশি। 4টা গ্রিন ক্যান্ডেল, 5টার মধ্যে 4টাই গ্রিন, তাহলে বুঝতে হবে যে শেয়ারের দাম বাড়বে। যদি 5টা গ্রিন ক্যান্ডেলের মধ্যে যদি 2টা গ্রিন, 3টা রেড থাকে, তাহলে বুঝতে হবে যে এই যদিও এটা গ্রিন ক্যান্ডেল, তারপর এটা সেল প্রেশার যাচ্ছে, অর্থাৎ আগামীকাল এই শেয়ারের রেট টিকবে না। এই হলো যে আপনার যে ইন্টারডে দিয়ে যে আপনি একটা শেয়ারের স্ট্রেংথ মাপতে পারবেন, যে একটা ডে ক্যান্ডেলে যেটা গ্রিন শো করছে এটা আসলে কতটুকু শক্তিশালী। তো ভিতরে গিয়ে দেখলে দেখা যাবে যে যদি 3টা অ্যাটলিস্ট গ্রিন ক্যান্ডেল পান 1 আওয়ার, তাহলে বুঝতে হবে যে এটার ভিতর বায়ার বেশি, তাহলে শেয়ারটা কেনা যায়। ক্লিয়ার? এটা হলো ইন্টারডে। বলেন কারো কোশ্চেন আছে কিনা? এটা শেয়ারে কি ওই দিলেন? এটা তো স্যার ডিএসইএক্স এ দিলেন 1 ডে 1 আওয়ার। একই জিনিস তো, শেয়ার আর ডিএক্সএক্স একই জিনিস। আপনি যে কোনো একটা ভলিউম শেয়ার দেখলে একই ভাবে আপনাকে শো মানে একটা শেয়ারে যাই 1 আওয়ার দিলে ওইটা যদি 3টাই আছে একই একই, হ্যাঁ একই। 1 আওয়ারে 5টার মধ্যে 1 আওয়ারে দেখবেন। ঠিক আছে, ওকে। এখন আমরা যেটা দেখবো সেটা হলো যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা কি? আমাদের বাজারে দেখবেন যে হলো যে মার্কেটে 3টা জিনিস আমাদের মার্কেটটাকে ধ্বংস করে দিচ্ছে। একটা হলো এভারেজ, নিটিং এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিভাবে মার্কেটটাকে ধ্বংস করতেছে? আমাদের মার্কেটে দেখবেন যে ইউটিউব এবং ফেসবুকে প্রচুর পরিমাণ দেখবেন যে ওরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আঁকাকি করে। ওরা বুঝাইতে চায় যে যখনই ইন্ডেক্স 5200 ইন্ডেক্স, তখন 5200 ইন্ডেক্স থেকে যদি 5000-এ নেমে যায়, তখন তারা বলবে যে 5000-এর মধ্যে একটা স্ট্রং সাপোর্ট আছে, ইন্ডেক্স 5000-এর নিচে নামবে না। যখন 5000-এর নিচে নেমে যায় ইন্ডেক্স, তখন তারা আবার বলে 4800-র মধ্যে একটা স্ট্রং সাপোর্ট আছে, মার্কেট 4800-র নিচে নামবে না। যখন 4800-র নিচে আবার মার্কেট নেমে যায়, তখন তারা বলে যে 4600-তে একটা স্ট্রং সাপোর্ট আছে, এখান থেকে মার্কেট নামবে না। যখন 4600 যখন ভেঙে ফেলবে, তখন তারা বলবে যে এখানে আর মার্কেট টিকবে না, 4000-এর নিচে মার্কেট চলে আসবে। এটা হলো যে আমাদের মার্কেটের যারা অ্যানালিস্ট তারা এই কথাগুলো বলে না ফেসবুকে, এভাবে তো বলে যে 5200 নিচে মার্কেট নামবে না, 5000-এর নিচে মার্কেট নামবে না, এখানে স্ট্রং সাপোর্ট আছে, ডাবল সাপোর্ট আছে। ঠিক আছে না? এই টোটাল জিনিসটা একটু ফলস জিনিস। কেন ফলস জিনিস? কারণ হলো যে সাপোর্ট লাইন, আমি আর ধরেন একটা শেয়ার 10 টাকার একটা শেয়ার, আমি এখানে একটা সাপোর্ট লাইন আঁকবো 10 টাকাতে। আমার কথা হলো যে 10 টাকা থেকে শেয়ারটা 15 টাকায় গেল, 15 টাকা থেকে শেয়ারটা ফল করতে করতে 10 টাকা আসবে। তো আমি এখন একটা সাপোর্ট লাইন এঁকে দিয়ে বললাম যে এই 10 টাকার নিচে শেয়ারের প্রাইস আসবে না। কেন? এখানে একটা স্ট্রং সাপোর্ট আছে। আমাদের বাজারে কি 2 টাকা দামের শেয়ার নেই? আছে। তাহলে 2 টাকা দামের যে শেয়ারটা আছে, এটা 10 টাকা থেকে নেমে আসে নাই? তাহলে 10 টাকাতে যে একটা সাপোর্ট লাইন ছিল, সেটা কি করলো? সেটা তো প্রাইস আটকাইতে পারে নাই। যে সাপোর্ট লাইন প্রাইস আটকাইতে পারবে না, তাহলে আমি এটা কষ্ট করে কেন ড্র করব? যারা এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বলে, তারা যে অ্যানালাইসিস জানে না যে তা না, তারা এই জিনিসটা ভুল জানে। এটা হলো কথা। ওনারা অ্যানালাইসিস জানেন, কিন্তু ভুল অ্যানালাইসিস জানে কোনটা? সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। কিভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমাদেরকে মার্কেটটাকে শেষ করছে দেখেন। একটা 30 টাকা শেয়ার যদি এটা 300 টাকা যায়, এটা কি টানা যাবে? না, ভেঙে ভেঙে যাবে। কিভাবে? 30, 50, এখানে একটু রেস্ট নেবে, 80 একটু থামবে, 120, 150, 180, 220, 250, 300, এইভাবে করে ভেঙে ভেঙে যাবে। যতটা ভাঙা ততটা সাপোর্ট, যতটা ভাঙা ততটা সাপোর্ট। ঠিক আছে? যখন শেয়ারটা 300 টাকা থেকে নেমে আসলো 250 টাকায়, তখন আপনাকে টেকনিক্যাল অ্যানালিস্ট বলল যে এখানে 250 টাকাতে একটা স্ট্রং সাপোর্ট লাইন আছে,
আপনি কি করলেন 250 টাকায় 1 লাখ শেয়ার বাই করছেন। কত টাকায়? 250 টাকায় 1 লাখ শেয়ার বাই করছেন। পরদিন এই শেয়ারটা প্রাইস কমে আসলো 249 টাকা। তাহলে আপনি কত টাকা লসে চলে গেছেন? 1 লাখ টাকা লসে চলে গেছেন। তখন আপনাকে অ্যানালিস্ট বলল যে 220 টাকা একটা স্ট্রং সাপোর্ট আছে। তো মার্কেট প্রাইস সেহেতু চলে আসলো 220-এ। তখন আপনি কি বুঝলেন যে 220 থেকে মনে হয় মার্কেট বাড়বে। তাহলে আপনি কত টাকা লসে চলে আসলেন? 30 লাখ টাকা। 250 টাকায় কেনা 220 টাকা চলে আসছে। 220 টাকাও কিন্তু সে আপনাকে বলতেছে একটা স্ট্রং সাপোর্ট আছে। শেয়ারের প্রাইস কমে আসলো 180 টাকায়। তখন অ্যানালিস্ট বলতেছে 180-তে একটা স্ট্রং সাপোর্ট আছে। আপনার লস কত হয়েছে? 70 লাখ টাকা লস হয়েছে। 250 টাকা থেকে 180, 70 লক্ষ টাকা লস হয়েছে। তাহলে আপনার পোর্টফোলিওতে আর টাকা থাকবে কোথা থেকে? শেষ হয়ে গেল। কিভাবে? শুধুমাত্র সাপোর্ট বলে। উনি যদি বলতেন 250 একটা সাপোর্ট আছে, আপনি 248 টাকা বিক্রি করে দেন, 2 লাখ টাকা লস হইতো। তাহলে তো 70 লক্ষ টাকা লস হয় না। তো উনি এটাও না বলে কি বলল? 220 এ সাপোর্ট। ঠিক আছে? আর জি, সোহেল ভাই বলেন। স্যার নতুন একটা লিঙ্ক দেন স্যার, জি? নতুন করে স্যার একটা লিঙ্ক দেন, মানে টাইম শেষের দিকে একদম। হ্যাঁ, আরো 4 মিনিট আছে। তো এখানে হলো যে তারা যে সাপোর্ট বলতেছে, সাপোর্ট। ঠিক আছে? যে 250 একটা সাপোর্ট, 220 এর সাপোর্ট, 280 তে সাপোর্ট। তো উনি যদি আগে সেল করে দিতে বলতো তাহলে আর এই প্রবলেমটা ক্রিয়েট হতো না। একটা এখানে কিভাবে সাপোর্ট লাইন আঁকে ওইটা দেখেন। যেমন দেখেন এখানে সাপোর্ট লাইন কিভাবে আঁকে সেটা দেখেন। সিম্পল ভাবে দেখেন, এটা ধরেন এই যে যেখান থেকে প্রাইস আপ হইলো সেখানে একটা রেখা আঁকবে, বললো যে একটা সাপোর্ট। এরপর এখান থেকে বাড়লো, বাড়ার পরে এখান থেকে যখন এখান পর্যন্ত আসবে তখন আপনাকে বলবে যে এখান থেকে দাম বাড়বে। এখানে একটা সাপোর্ট লাইন আছে। তো এটা যখন ব্রেকআউট করে যখন নিচে চলে আসে তখন সে আরেকটা সাপোর্ট লাইন খোঁজে। তো এখান থেকে সে একটা সাপোর্ট লাইন আঁকার চেষ্টা করে। করার পরে এখান থেকে বাড়লো, আবার কমলো। কমার পরে আপনাকে এখানে বলবে যে এখান থেকে শেয়ারের দাম বাড়বে। তখন যখন এটা আবার ব্রেকআউট করে যখন নিচে নামলো তখন এখানে আরেকটা সাপোর্ট লাইন সে আঁকবে। এঁকে আপনাকে আবার বলবে যে এখানে একটা সাপোর্ট লাইন আছে, এই পর্যন্ত নামবে, এখান থেকে আবার বাড়া শুরু করবে। তো এখানে আবার কি? এখান থেকে আবার নামা শুরু করলো। তাহলে এখানে মূলত এখান থেকে এখানে কত ছিল? ৬,৪০০। এখানে ইন্ডেক্স কত চলে আসলো? ৬,৬০০, ৬,৩০০, ৪০০। তাহলে ৬,৪০০ আর ৫,৪০০। তাহলে ১,০০০ পয়েন্ট ফল করলো। একটা মার্কেট, একটা পোর্টফোলিওর উপরে ১,০০০ পয়েন্ট ফল করলো। কেন ফল করলো? ওই যে সাপোর্ট খুঁজতে গিয়ে। তো উনি যদি আপনাকে যদি বলতো যে এখানে যদি আপনি অফলোড করে দেন, ৬,৪০০ তে যদি অফলোড করে দিতেন, তাহলে আপনার পোর্টফোলিওর উপর দিয়ে ১,০০০ পয়েন্ট ফল করতো না। এটা ফল করলো কেন? শুধুমাত্র সাপোর্ট বলার কারণে। এই সাপোর্ট বলে আমাদের মার্কেটটাও শেষ, আমাদের পোর্টফোলিও শেষ। ঠিক আছে? এখন আমরা সাপোর্ট আঁকবো। তবে কোনো ড্র করব না। এটা আমরা একটু ভিন্ন পলিসিতে সাপোর্ট আঁকবো। সাপোর্ট যেটা হলো যে দেখবেন যে মার্কেটে কিভাবে কাজ করতেছে মার্কেটটা সেটা দেখেন। এটা একটু রিকানেক্ট করে দিই কেমন? ২ মিনিট আছে তো রিকানেক্ট করে দিচ্ছি। তাহলে আর নাহলে হ্যাম্পার করবে।
আমরা এখন সাপোর্ট আঁকবো কিভাবে দেখেন। আমরা এখন সাপোর্ট আঁকবো একটু ডিফারেন্ট ওয়েতে, অর্থাৎ ওনারা যে সাপোর্ট আঁকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে আঁকবো। আমরা মুভিং এভারেজ দিয়ে আঁকবো, যেটা আমরা গতকালকে দেখছিলাম যে মুভিং এভারেজ কিভাবে আঁকে। তো মুভিং এভারেজ দিয়ে দেখেন কিভাবে সাপোর্ট লাইন আঁকতে হয় সেটা দেখেন। এখানে আমরা এফ এ চাপ দিয়ে WM-এর 9 লিখবো, WM-এর 9 মুভিং এভারেজ। 9, 39 আর 79 এটা মুভি করে আসবে না? হ্যাঁ 9, 34, 9, 34 আর 39 এটা একটু আমি গতকাল ভালো বুঝি না, আজকে আবার একটু 89। এই যে একটা মুভিং এভারেজ এঁকে দিলাম, কেমন 9 দিন, ঠিক আছে 9 দিন, খেয়াল করেন 9 দিন। আর এরপর আমরা আরেকটা মুভিং এভারেজ নিয়েছিলাম কত, 34, WM-এ 34। তো এখানে এই যে WM-এ 9 যেখানে, এখানে ক্লিক করব, ইনপুটে গিয়ে এখানে 34 করে দিলাম, তাহলে আমরা দুইটা রেখা পাইলাম। এখানে খেয়াল করেন আমাদের মার্কেটে কি হচ্ছে দেখেন, আমরা সাপোর্ট লাইন ওরা আঁকতেছে না, আমরা সাপোর্ট লাইন আঁকবো না, আমরা অটোমেটিক সাপোর্ট লাইন ক্রিয়েট হবে। খেয়াল করেন যখন ক্যান্ডেল এই 34 লাইনকে টাচ করে পড়ে যাবে, এখানে একটা দাগ দেন, তাহলে এটা হলো রেসিস্টেন্স। আবার খেয়াল করেন ক্যান্ডেল 34 লাইনকে টাচ করে যখনই পড়ে যাবে, এখানে সে রেসিস্টেন্স হিসেবে কাজ করবে। তাহলে এই যে আকাশি রঙের যে রেখাটা, এটাতে যখনই ক্যান্ডেল টাচ করে পড়ে যাবে, তখন এই আকাশি রঙের রেখাটা কি হবে, মার্কেটে কি হিসেবে কাজ করতেছে, রেসিস্টেন্স হিসেবে কাজ করতেছে। তাহলে মার্কেটে সে এই পর্যন্ত রেসিস্টেন্স হিসেবে কাজ করবে। যখন ক্যান্ডেল টাচ করে পড়ে যাবে, এই পর্যন্ত হলো এই আকাশি কালারটা হলো রেসিস্টেন্স হিসেবে কাজ করতেছে। যখন ক্যান্ডেল 34 রেখাকে ক্রস করে উপরে চলে যাবে, তখন এই ক্যান্ডেলটা সাপোর্ট হিসেবে কাজ করবে। ক্যান্ডেল 34কে ক্রস করে যখন উপরে উঠে যাচ্ছে, তখন সে সাপোর্ট হিসেবে কাজ করতেছে। তাহলে আমরা এখানে তার কালারটা একটু চেঞ্জ করে দিই, দেখেন। ভাই বিষয়টা ক্লিয়ার হইলো না, আমি বুঝতে পারি না, একটু কাইন্ডলি আরেকবার বলবেন। কোনটা ভাই আমি বুঝিনি। এই যে 34 আর 9 এটা কোন রং দিয়ে কোনটা আঁকছেন এটা বুঝতে পারতেছি না। 34 হলো আকাশি কালারের, যেটা হলো এটা হলো 34 লাইন, এই যে আকাশি কালারটা। যখন 34 লাইনের কাছাকাছি আসবে ক্যান্ডেল, 34 লাইনকে টাচ করে ক্যান্ডেল যখন পড়ে যাবে, তখন বলবেন যে মার্কেট ফল করবে। কেন? তখন 34টা আপনার রেসিস্টেন্স হিসেবে কাজ করবে। আর যখন ক্যান্ডেল 34কে ক্রস করে উঠে যাবে, সে একই রেখা, অর্থাৎ হলো 34 রেখাটাই একবার সাপোর্ট একবার রেসিস্টেন্স। এবার বুঝতে পারছেন? 34 রেখাটা একবার সাপোর্ট একবার রেসিস্টেন্স। 34 রেখাটা এই যে দেখেন, এই যে রেখাটা, এটা যে ক্যান্ডেলের উপরে না, যখন 34 রেখাটা ক্যান্ডেলের উপরে থাকবে, তখন এই 34 রেখাটা আকাশি রঙের কালারটা, এটা কি হবে, রেসিস্টেন্স হিসেবে কাজ করবে। আর যখনই ক্যান্ডেল 34 রেখাকে ক্রস করে উপরে চলে গেল, তখন এই 34 রেখাটা সাপোর্ট হয়ে যাবে। এটা সাপোর্ট অটো, অর্থাৎ আঁকা কি লাগবে না, অটোমেটিক সে সাপোর্ট। এবার ক্লিয়ার? যখন ক্যান্ডেল 34কে টাচ করবে, 34 লাইনকে টাচ করে উপরে উঠতে পারবে না, নিচে পড়ে যাবে, তখনই বুঝবেন যে মার্কেট ফল করবে, তখনই বুঝবেন যে শেয়ারের দাম ফল করবে। অর্থাৎ 34 লাইনটা হলো একটা ইন্ডিকেশন, যেখানে 34 লাইনকে ক্যান্ডেল 34 লাইন পর্যন্ত গিয়ে 34কে ক্রস করে উপরে উঠতে পারে নাই, 34কে টাচ করে সে পড়ে গেল, কিংবা 34-এর কাছাকাছি গিয়ে পড়ে গেল, তখনই আপনি বলবেন যে মার্কেট ফল করবে। যখনই ক্যান্ডেল 34 লাইনের কাছাকাছি যাবে কিন্তু পড়ে যাবে, তাহলে আপনি বলবেন যে এখান থেকে মার্কেট ফল করবে, এখান থেকে শেয়ারের দাম কমবে, তাহলে শেয়ারের দাম কমা শুরু করবে আপনার কথা অনুযায়ী। আবার যখন দেখবেন যে ক্যান্ডেল 34 লাইনটাকে ক্রস করে উপরে উঠে গেছে, তখন আপনি বলবেন যে এখান থেকে মার্কেট বাড়বে, এই শেয়ারের দাম বাড়বে, এই শেয়ারের দাম। ক্লিয়ার? এবার ভাইজান এটা 34 কি এমএ না ইএমএ? WM-এ। WM-এ। আর 9ও কি WM-এ? হ্যাঁ, সবটাই WM-এ। এটা যে সত্য বললাম, সেটার এখন লাইভ মার্কেটে দেখেন, এই লাইভ মার্কেটে দেখলে আরো ক্লিয়ার হবে। দেখেন WM মানে ওয়েটেড মুভিং এভারেজ, তাই না? রাইট, ওয়েটেড মুভিং এভারেজ। দেখেন এটা হলো লাইভ মার্কেট, বর্তমান মার্কেটে দেখেন। তাহলে 34 লাইন কোনটা, আকাশি কালার। দেখেন 34 লাইনকে যখনই টাচ করে পড়ে গেছে, তখনই মার্কেট ফল করছে। 34 লাইনকে যখনই টাচ করে পড়ে গেছে, মার্কেট ফল করছে। যখনই 34 লাইনের কাছাকাছি এসে পড়ে গেছে, তখনই মার্কেট ফল করছে।
যখন 34 লাইনকে ক্যান্ডেল ক্রস করে উপরে উঠে গেছে, মার্কেট বাড়া শুরু করছে। ক্লিয়ার এবার? এটার বর্তমান মার্কেট আসসালামু দেখেন, আলাইকুম। এটা ক্লিয়ার কিনা? আগামীকাল কি মার্কেট বাড়বে না কমবে? হ্যাঁ, বুঝিনি ভাইয়া। আগামীকাল তো কোন মার্কেট জায়গা কোন ক্লাবের? পড়বে মনে হয় একজন বলেন। 34 তো নিচে, আরে ভাই 34 কোন এর নিচে। ক্লাবের? 34 আপনি রিং আপনি রিং দিছেন কোথায়? 34 এটা হলো যে এই যে এখন মার্কেট কোথায় আছে? 34 এর নিচে। আমরা কি বলতেছি? এপ্রিলে মার্কেট ফল করবে বলতেছি না? মার্কেট এপ্রিলে হ্যাঁ। ফল করবে। তো এখানে এপ্রিলে আসলে আরো কত? 3 কার্য দিবস আছে। প্লাস ধরেন আপনি এপ্রিলের হয়তো 5-7 কার্য দিবস পর্যন্ত মার্কেট ভালো থাকতে পারে। ধরেন আপনি এখানে ধরে নেন এখানে 5 থেকে 6 কার্য দিবস আপ ডাউনের মধ্যে থাকবে। এরপরে মার্কেট ক্র্যাশ করবে। সেক্ষেত্রে তো যেটা হলো যে আমাদের হিসাব কি 34 এ মার্কেট এপ্রিলে মার্কেট ফল করবে। তো মার্কেট তো এখন 34 এর নিচেই আছে। তো মার্কেট তো ফল মোডেই আছে। এখানে হয়তো 2-3 দিন মার্কেট ভালো থাকবে। এখানে ভিতরে আপনি যা গেইন করতে পারেন। এরপরে মার্কেটে আল্টিমেটলি 5-7 দিন পরে মার্কেট ম্যাসিভ ফলে আসবে। তো এটা যেটা আমরা বলতেছি হলো প্রিভিয়াস অভিজ্ঞতা। আর ইন্ডিকেটর আগেই বলতেছে যে এপ্রিলে যে মার্কেট ফল থাকবে এটা আগেই দেখা যাচ্ছে। ক্লিয়ার এবার? যেটা এই যে 34 এর নিচে আছে। ওকে? বলেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ক্লিয়ার কিনা? আজাদ ভাই বলেন। ভাই আবার একটু তা দেখান তো কিরকম সেটিং করতে হয় সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট প্রথম থেকে। শুধু 34 লাইন টানবেন। 34 লাইন আবার দেখে দিচ্ছি। 34 আর এটা দেখেন স্যার, আপনি মুভিং এভারেজটা একটু দেখাই দিলে ভালো হয়। এটা আমিও সেট করতে সমস্যা হয়। কোনটা ভাইয়া বুঝি নাই? WMS মুভিং এভারেজের আমি ভিডিও দিয়ে দিব আপনাকে। মুভিং এভারেজের আমি ভিডিও দিয়ে দিব একটু। ওই ভিডিওটাতে আপনি সেটিং করা দেখানো আছে। সহজ সুবিধা হবে স্যার। হ্যাঁ, শুভ ভাই বলেন। স্যার ওই মানে গতকাল আর আজকে ভিডিওটা দিলে তখন দেখা যাচ্ছে আমরা ভিডিওটা দেখি আমরা নিজেরা যখন আমরা প্র্যাকটিস করতে যাবো তখন আরেকটু সুবিধা হবে আমাদের জন্য। পাবেন, আমি ভিডিও দিয়ে দিচ্ছি। তাহলে এখানে তো এই সাপোর্ট এবং রেসিস্ট্যান্স যেটা আমি বলতেছিলাম যে আপনি বলবেন যে মার্কেট আপ, তা আপনার কথা মতো দেখেন মার্কেট আপ ডাউন করে কিনা। ডেফিনেটলি করবে। যখনই আপনি দেখবেন যে 34 এর নিচে ক্যান্ডেল মানে মার্কেট ফল করবে, 34 এর উপরে ক্যান্ডেল উঠবে মার্কেট আপ হবে। সহজ কথা। হ্যাঁ, এই হলো যে আমাদের কোর্স শেষ। আমাদের আজকে এই 5 দিন আমরা অনেক ক্লাস করছি, ঠিক না? এখন একবার বলি, এখন আমরা জি ভাইয়া বলেন। শোভ ভাই, ভাইয়া শোভ ভাই, জি ভাইয়া বলেন। যে আপনি 5 দিনের যে ক্লাস করালেন আমাদের, এই 5 দিনের ক্লাসই আমরা ভিডিও মাধ্যমে পেতে চাই। আচ্ছা, মানে একটা যদি লিংক দিয়ে দেন, ওই লিংকে 5টা ক্লাস থাকলো, আমরা যখন প্রয়োজন হলে দেখে নিলাম। এখানে এবার খেয়াল করা, এখানে হলো যে এই 5 দিন তো হলো যে শুধু আপনাদের জন্য করছি। এবার আপনারা আমার জন্য একটু কাজ করবেন। হ্যাঁ, আমি পুরো ক্লাস 5 দিন ক্লাসটাকে আমরা আবার রিভিউ করে দিব টোটাল এটাকে। তার আগে এখানে কয়েকটা জিনিস আছে, এগুলো একটু বলে নেই। সেটা হলো যেটা হলো যে এখানে যারা ধরেন কোনো প্রবলেম না থাকে তারা আপনারা ভিডিও অন করতে পারেন। হ্যাঁ, আমি ভিডিওর অপশনটা খুলে দিচ্ছি, আপনারা ভিডিও অন করতে পারেন। আর যাদের প্রবলেম আছে তারা ভিডিও অন করার প্রয়োজন নেই। ওকে? তো এখানে হলো যে আপনারা এই কোর্স সম্পর্কে যে আমরা এই যে 5 দিন যে আমরা ক্লাস করলাম, এই কোর্স সম্পর্কে আপনারা একটু ব্রিফ করে দিবেন। যেটা হলো যে এখানে আমরা যেটা হলো যে এই কোর্সটা কি আসলে প্রফিটেবল কিনা, বা এখানে করলে আমরা লাভবান হবো কিনা। অর্থাৎ আপনারা যেটা বুঝছেন, যদি মনে হয় যে না খারাপ কোর্স, হ্যাঁ, সেটাও বলবেন, সমস্যা নেই। যেটা যেটা আপনাদের মনে হয়েছে, যেটা এটা এই যে প্রাইজিং যেটা করা হয়েছে 2500 টাকা, এটা কি বেশি হয়েছে কিনা, নাকি আরো কমানো উচিত, না আরো বাড়ানো উচিত, হ্যাঁ, কত টাকার প্রাইস আসলে এই কোর্সটা, হ্যাঁ, এটা একটু আপনারা একটু জাস্ট 30 সেকেন্ড 1 মিনিটের মধ্যে বলে দিবেন। কে বলবে আগে বলেন? বলেন, ফারুক ভাই বলেন আগে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। না, কোর্সটা আসলে অনেক ভালো একটা কোর্স। আমি তো এর আগে আরো কয়েকটা কোর্স করছি। এত অল্প টাকার ভিতরে আসলে এত সুন্দর ভালো মানের একটা কোর্স আমার মনে হয় অনেক প্রফিটেবল। আমি অনেক কিছু মোটামুটি নতুন করে শিখলাম। জানা জিনিস থেকেও আরো কিছু নতুন করে জানলাম আরো এখানে। আপনার কোর্সটা ভালো লাগছে ভাই। অনেক সুন্দর একটা কোর্স। আশা করি যদি এতটুকু যদি মানে আপনি যা শিখাইলেন তার যদি 50% ও
কেউ মার্কেটে ইয়া করে তাহলে অবশ্যই প্রফিট করা সম্ভব। আমার কাছে ভালো লাগছে এক কথায়। ওকে, এটার প্রাইস কত হওয়া উচিত? প্রাইস তো বর্তমান মার্কেট আসলেই বর্তমান যে বাজার এই হিসাবে ৳২,৫০০ তো আসলে কোর্সের প্রাইস একদম কমই হয়ে গেছে। এটা ৫-৬ হলেও কোনো সমস্যা হবে না আমার মনে হয়। ওকে, ঠিক আছে। ওকে ফারুক ভাই। এরপরে কে বলবে বলেন? বলেন স্যার আমি মীর ভাই বলেন। আসসালামু আলাইকুম। বলেন, শুভ আসসালামু ভাই আলাইকুম। বলেন। হ্যাঁ, মীর ভাই অন করা থাকুক, সমস্যা নাই। শুভ ভাই বলেন। স্যার আমি এই মার্কেটে 2 বছর ধরে কিন্তু এই 2 বছরের মধ্যে আমি আসলে অনেক কিছুতেই ভুল ছিলাম। দেখা গেছে যে হয়তো অনেক কিছুই মানে ওইভাবে জানা হয়নি এবং আমার এর আগে কোনো কোর্স করা হয়নি। এই মার্কেট সম্পর্কে কোনো কোর্স ছিল না আরকি। তো আপনার এই কোর্সটাই আমার ১ম, মানে আপনার কোর্সটাই ১ম এবং মানে এটাই আমার ১ম আরকি সবকিছুতেই। তো যাই হোক আমি অনেক কিছু জানতে পারছি এখান থেকে। আর কোর্সের ফি আসলে অনেক কম। ১ম এ আমার কাছে মনে হয়েছিল যে হ্যাঁ, ৫ দিনে আসলে কোর্সের ফিটা হয়তো একটু বেশি। এটা হলো কোর্স করার আগে মনে হইছে। কিন্তু কোর্স করার পরে মনে হইছে যে আসলে এটা আসলে কিছুই না। এই কোর্সটা যদি ধরেন এর থেকে যদি আরো ২-৩ গুণ যদি বেশি হয়, হুম? তারপর ওইটা আসলে কিছু মনে হবে না। এটা কোর্স শেষে আমার কাছে মনে হইছে। এবং আমার কাছে এটা আবার মনে হইছে যে যদি ধরেন আবার একটু প্রবলেম হয়, মানে আবার যদি ধরেন এই ধরনের প্রবলেম গুলো হয়, আমার মনে হয় আমি আবার কোর্সটা করব। এবং এটা হচ্ছে আমার নিজের টাকা দিয়ে করব। মানে এর আগে যে এই কোর্সটা আমাকে আমার এক স্যার উনি হচ্ছে কোর্সটা কিনে দিয়েছে আমাকে। এই কোর্সটা কিনে দিয়েছে। তা আমার কাছে মনে হইছে যে এরপরে যে কোর্সটা ওটা হচ্ছে আমি নিজে থেকেই করব। আমার প্রবলেম মানে যখনই আমার কাছে মনে হবে যে না আমার কোর্সটা আরেকটু করা দরকার, তা আমি নিজের টাকা দিয়ে হইলেও করব। আর থ্যাংক ইউ স্যার। আসলে খুব সুন্দরভাবে মানে আপনার বোঝানোর স্টাইলটা খুবই সুন্দর, খুবই সুন্দর। ওকে, এখন কিছুদিন আপনি একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস জি করলে স্যার, জি। দেখবেন যে এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। হ্যাঁ, মীর ভাই বলেন। সোহেব ভাই, সালাম আলাইকুম ভাই। জি, তবু ভাই বলেন। আসসালামু আলাইকুম। কোর্সটা আচ্ছা, একজন আসলে করে বললে তাহলে আমি অফ যাই, ভাইয়া বলুক। ওকে, জি। আসলে কোর্সটা ইফেক্টিভ। আমি আসলে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা চন্দনাইশ চট্টগ্রাম। আমার একটু অনেক দিন থেকে আছে এটা লস। আমরা একটা কোর্স করে প্রথমত আমার এইটাই সুবিধা হয়েছে যে আমরা বেচতে মানে মাঝে মধ্যে অ্যাকাউন্ট জিরো করে দিতে পারবো। আগে এটা করতাম না। ঠিক আছে? আপনার এই গাইডলাইনে আমার এই সাহসটা দিছে যে ফল বেচে দেন, মার্কেটের সাথে স্ট্রাগল করে পাওয়া যাবে, তাহলে আপনার লস হইল না, ১০-২০ হাজার লস হইল। ঠিক আছে? তাহলে হুম, বড় বিপদ থেকে এইটা আমার বেচাটা শিখলাম। এটা আপনার থেকেই শিখলাম। আরো কিছু জিনিস আছে এগুলো প্র্যাকটিস করতে হবে। এটা আশা করি ভিডিও দিলে বা মাঝে মধ্যে যদি কোনো একটা সমস্যা থাকে একটা ক্লাস আমি যেটা বুঝি নাই ৫টা আমি এটা রিভিউ করবো। চেয়ে নিলাম আর কি। এমনি ইফেক্টিভ ক্লাস, আর এই ক্লাসের মান আরো বেশি হওয়া উচিত। ৫,০০০ নট মানে টু মাচ। ঠিক আছে? এটা আর কি। আশা করি আর আজীবন তো সম্পর্ক থাকবে। আমাদের ইনশাল্লাহ। সম্পর্ক হইলো স্যারের গাইডলাইন পাবো। এটা ঠিক আছে, ভালো থাকবে। ওকে, ওকে, ধন্যবাদ। জি, জি, তবু ভাই বলেন। বলেন, বলেন, কে বলবে? রাসেল ভাই বলেন। আসলে ভাই আমি আসলে বিশেষ করে অনেকদিন ধরেই মার্কেটে আছি, হ্যাঁ। কিন্তু শোয়েব ভাই যে ছোট ছোট বিষয়গুলো আমাদেরকে ধরাই দিছে, যে আমার কাছে ধরেন 20 লাখ টাকা আছে, কোন শেয়ার দেখে কত টাকা ঢুকাইতে হবে, কখন বাজারে এন্ট্রি দিতে হবে, কখন এক্সিট নিতে হবে, কখন চুপচাপ বসে থাকতে হবে, হ্যাঁ। এই বিষয়গুলো আসলে আমাদের ওইভাবে আমরা কখনোই কেউ আমাদের বলেও নাই, আমরা আসলে এগুলো বুঝতেও পারি নাই। তবে ভাই যে আমাদেরকে এই অল্প টাকার ভিতরে আসলে এই কোর্সের ফি সবাই যে বলতেছে আসলে ২৫০০ টাকা, না, এটা আসলেই ২৫০০ টাকার কোনো কোর্স না, এটা অনেক বেশি হওয়া উচিত। হ্যাঁ, আমরা অনেক কিছু আসলে জানতে পারছি। এখন আমাদের আসলে ভাই যেটা বললেন আপনি, যে এটা আসলে আমাদের প্র্যাকটিসের বিষয়, আমাদের একটু প্র্যাকটিস করতে হবে ওই বিষয়গুলা একটু মানে ধরতে পারলে আমরা বোধহয় ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা প্রফিট ইনশাল্লাহ করতে পারবো আর কি। এটা কোর্সটা অনেক প্রফিটেবল একটা কোর্স। ঠিক আছে, বলেন। বলেন, মামুন ভাই বলেন।
আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনার এই সুন্দর সাবলীল ভাষায় এই সুন্দরভাবে ক্লাস ডেলিভারি দেওয়ার জন্য। আসলে এই ধরনের কোর্স আমি জীবনে কখনোই কোনোদিন শেয়ার মার্কেট নিয়ে কোনো কোর্স করি নাই। তা যাই হোক, এটাই আমার প্রথম কোর্স এবং আশা করি আর পরে আর কোনো কোর্সও করব না। কারণ যতটুক বুঝছি এটা যদি আমি চর্চা করতে পারি, ইনশাআল্লাহ এখান থেকে আমি অন্ততপক্ষে কিছু প্রফিট করতে পারবো। প্রথমে আমি বলি আমি একজন চিকিৎসক। আমি আসলে খুব একটা সময় পাই না। ২০১০ সাল থেকে আমি শেয়ার মার্কেটে আছি। কিন্তু বরাবরই আমার পোর্টফোলিও দেখা যাচ্ছে অর্ধেকে নেমে আসছে। ২টা ৩টা আছে, সবগুলাতে একই অবস্থা। কারণ আমি জীবনে কখনোই কোনদিন আমার পোর্টফোলিও খালি করি নাই। যেটা আমি এই ১ম কোর্সের মাধ্যমে জানতে পারলাম যে পোর্টফোলিও নির্দিষ্ট সময় এপ্রিল এবং অক্টোবরে খালি করতে হয়। তো এই জিনিসটা আসলে আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। আরো অনেক কিছু, যেমন আমি ইন্ডিকেটর সম্বন্ধে জানতাম না। আমি সাপোর্ট রেজিস্ট্যান্স সম্বন্ধে জানতাম না। আমি মনে করছি যে সবুজ হইলেই বোধহয় মার্কেট বাই করতে হবে। কিন্তু এখন যে আবার ডে আওয়ার ভাগ করে যে আসলে সবুজের এবং লালের যে ইন্ডিকেশন আছে সেগুলো আমি জানতাম না। তা যাই হোক, আমার অনেক কিছু জানা আছে এবং খালি জানলেই হবে না। আসলে শেয়ার মার্কেট একটা বিশাল মার্কেট। আমরা যেটুক জানছি হয়তোবা এটা কিছুই না। আমাদের আরো গভীরে যেতে হবে, আরো গভীরে এনালাইসিস করতে হবে। যেমন আমি আগে কখনোই ইন্ডিকেটর চেক করি নাই। আমি ২ দিনে একটু শেয়ার নাও আ এ ওখানে ঢুকে দেখলাম যে এখানে বহুত কিছু শেখার আছে। তা যাই হোক, এই শেখার পথে ১ম হাতেখড়ি আপনি। আমার বিশ্বাস যে এটার অগ্রযাত্রা আস্তে, আস্তে মানে আমাদের মধ্যে অব্যাহত থাকবে। এবং আরো একটা বলি যে আসলে কোর্স ফি যখন আমি ১ম এ ঢুকি তখন ৳২৫০০ দিয়ে ঢুকে মনে করছিলাম যে আসলে এটা কি ঠিক করলাম কি বেঠিক করলাম। কিন্তু এখন দেখতেছি আসলে না, এটা আসলেই খুবই একটা উন্নত মানের কোর্স। এবং আমার মনে হয় যে এই কোর্স ফি আপনি যেমন লিখছেন পরবর্তীতে ৳৫,০০০ পরে ব্যাচের থেকে, আমার মনে হয় এটা যৌক্তিক হবে, এটা অযৌক্তিক না। আর পরিশেষে আসলে এই 46 ব্যাচের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তারা সবাই কর্ডিয়ালি ভাবে এই কোর্সটাকে উদযাপন করছেন এবং সোহেব ভাই আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আপনি সুন্দর বলার জন্য, এবং আপনার বলার ভঙ্গি এত সুন্দর আমাকে অ্যাট্রাকটিভ করছে। এবং আরেকটা রিকোয়েস্ট আপনার প্রতি অনুরোধ যে আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে রাখবেন এবং যথাসময়ে একটু আমাদের যদি মেসেজ দেন, তাহলে আমরা মনে হয় যে আপনার এই কোর্স থেকে আরো বেশি বেনিফিট হতে পারবো এবং আমাদের লস গুলাকে রিকভারি করতে পারবো। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ওকে। সোহেব ভাই, সালাম আলাইকুম। ওই হ্যাঁ, তবু ভাই। হ্যাঁ ভাই। ভাই আমি একটু গল্প বলবো ভাই হুম। শেয়ার বাজার সম্বন্ধে। ওই আমার এক বন্ধু ছিল বিদেশ, হঠাৎ করে ও দেশে আসলো, বেশ টাকা পয়সা আছে, বললো দোস্ত কি ব্যবসা করা যায়। তো আমি ওকে বললাম শেয়ার ব্যবসায় ঢোক। তো বললো, পাশে আরেক বন্ধু বললো না না তুই শেয়ার ব্যবসায় ঢুকিস না, তুই রসুন কেন। ও হলো স্যার 5 লাখ টাকা রসুন, ওর ফ্ল্যাট বাড়ি ছিল, সব ভাড়াটিদের ভাগাই দিয়ে রসুন কিনলো, আমার কথাও শুনলো না। তারপরে ওই আত্মীয় স্বজন বাড়িতে বেড়াতে গেছে, বেড়াতে যাওয়ার পর আসিয়ে দেখে সমস্ত রসুন তার পচে গেছে। এই হলো তার অবস্থা। আর আমার সাথেও যখন কথা হলো তখন ও বললো যে দোস্ত আমি তো সব শেষ। আমি বললাম দেখ, শেয়ার কিন্তু পচে না। আমরা যে শেয়ার কিনি সেই শেয়ারে রাখার জন্য কোনো টাকা দিতে হয় না, দারোয়ানও লাগে না। তাই শেয়ার ব্যবসা খুবই সুন্দর। কিন্তু আপনি সোহেব ভাইয়ের মতো লোক পেলে আমাদের এই লসটা আর হতো না। আপনার মতো লোক যদি আমরা আগে পেতাম, আগে যদি ট্রেনিং নিতাম, তাহলে লসটা হতো না। আমি আমার পোর্টফোলিওর অনেক 50% শেয়ার বিক্রি করে দিয়েছি। আর আপনার এই 5 দিনের ট্রেনিং এর যে টাকার পরিমাণ, এটা তো আসলে 5 দিনের না, এটা 25 দিনের ট্রেনিং। আপনি তো প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা করে ক্লাস নেন আমাদের। তাহলে অন্য জায়গায় যদি ট্রেনিং করি, এইটাই তারা 1 মাস ট্রেনিং এ যায়, 20 মিনিট বক্তব্য দেয় আর হলো 1.5 ঘন্টা গল্প করে। খুবই ভালো লাগছে। আমি আশা করব আপনার কাছে যারা কোর্স করবে তারা লস করবে না, এটা আমি বলতে পারি। এবং ইনশাআল্লাহ সামনে আমিও লস করব না। আমার পোর্টফোলিওতে যে 30% টাকা নাই, সেটা আমি রিসেন্টলি রিকভারি করব ইনশাআল্লাহ। সোহেব ভাই ধন্যবাদ। ওকে, ওকে, ধন্যবাদ। ঠিক আছে। এবার আরেকটু বলে নিই, যেটা হলো যে এটা হলো যে এটা হলো যে আমার একটা হলো
আমার প্রফিটের জন্যই বলা। তো সেটা এটা হলো উইন-উইন সিচুয়েশন, যেটা হলো যে আপনাদেরও ভালো প্রফিট। কারণ হলো আমি বলি যেটা হলো আমি ব্যাংকের সাথে জব করতাম, আর এখন আমি গত 5 বছর এখন আমি কোনো জবে নেই। তো ইউসিবিএল এর সাথে আমার একটা হলো ওদের সাথে একটা কন্ট্রাকচুয়াল জব আছে, যেটা হলো যে ওরা আমাকে বাইসেলের উপর কমিশন পে করে। তো এখানে যারা আমার প্রায় 40টা পোর্টফোলিও আমি নিজের হাতে এখন বাইসেল করি। আরো ধরেন 70-80টা বা 100টার মতো পোর্টফোলিও আছে যেগুলো ইউসিবিএল এ নিয়ে আসা হয়েছে, যে এইগুলো মানে আমার ইনফরমেশনে বাইসেল করে। হুম? তো এখানে আপনারা যাদের অন্য জায়গাতে পোর্টফোলিও আছে, হ্যাঁ, তো এগুলো আপনারা চেষ্টা করবেন যে ইউসিবিতে নিয়ে আসার জন্য। এটা আমার বেনিফিট হবে কি, বাইসেলের উপর আমি একটা কমিশন পাবো। এটা হলো যে আমার বেনিফিট। আর আপনার বেনিফিটটা হলো কোথায়? আমার গ্রুপ আছে 50টার উপরে। এই 50টা গ্রুপে যে সবার আগে ইউসিবিতে আমি মেসেজ দেই। কারণ হলো কি, ওরা ওদের বাইসেলের কারণে আমি আমার মান্থলি আমার একটা স্যালারির মতো একটা আসে। তো সেখানে এইজন্য সবার আগে আমি ইউসিবিতে ইনফরমেশনটা আগে দেই। তো যখন ইউসিবিতে দেই তখন হয় কি, যে কেনাতেই দেখা যায় যে 50 পয়সা একটা গ্যাপ হয়ে যায়। তো যে 1 লাখ শেয়ার কিনে তার কিনাতেই 50 পয়সা লাভ, মানে 50,000 টাকা লাভ। এটা হলো যে এই বেনিফিটটা যারা ইউসিবিতে নিয়ে এসে তারা বেনিফিট পায়। আর আমার কাছে যে পোর্টফোলিওগুলো ধরেন, এখানে হলো যে আপনি নিজের পোর্টফোলিও নিজে মেইনটেইন করতে পারবেন অথবা আমার কাছে দিতে পারবেন। আমার কাছে আপনি যদি নিজেরটা নিজে করেন, সেটা হলো যে আপনি ওই যে গ্রুপে মেসেজ পাবেন ওই অনুযায়ী করবেন। আর আমার কাছে যদি আপনি যদি পারমিশন দেন, ওদেরকে যদি মেইল করে দেন যে উনি আমার ট্রেড করে দিবে, তাহলে তারা আমাকে পারমিশন দিবে। আদারওয়াইজ ওরা আমাকে ধরতে দিবে না কোর্ট। এখানে আমার কাছে দিলে যেটা হবে সেটা হলো যে আমি এটার বাইসেল করব। হ্যাঁ, তো এখানে হলো যে আমার আসলে যেমন গত 4-5 দিন আমার টাকা পড়ে আছে। গতকালকে আমি জাস্ট 2টা শেয়ার এন্ট্রি দিছি, 3 লাখ শেয়ার পাইছি, আমি পাই নাই। কারণ আমার কথা হলো যে ধরেন 50 লাখ টাকা যদি থাকে, তো এখানে আমি যদি কমিশনের জন্য বাই সেল করি, তাহলে আমার কি ইকুইটি কমবে। আর যদি 50 লাখ টাকা যদি 1 কোটি টাকা করে ফেলতে পারি, ক্লায়েন্টের যে কোডগুলোতে যদি 50 লাখ টাকা যদি 1 কোটি হয়ে যায়, তাহলে আমি 1 কোটির উপর আমি কমিশন পাচ্ছি। তাহলে আমার কমিশনের জন্য বাই সেল করার প্রয়োজন নাই। অটোমেটিকই কমিশন বাড়বে যখনই এই পোর্টফোলিওগুলোতে গ্রোথ আসবে। আর যারা আপনারা পোর্টফোলিওটা নিয়ে আসবেন, যেমন আপনাদের পোর্টফোলিও, যেমন তবু ভাই বললো ওনার 30% লস আছে, ঠিক আছে? আপনি যখন পোর্টফোলিওটা ধরেন আপনি একটা 50 লাখ 1 কোটি টাকার একটা পোর্টফোলিও নিয়ে আসলেন, আপনি আমাকে সেখানে 10,000 টাকা লস করার আমাকে সুযোগ দিবেন। যে আপনি 1 কোটি টাকা শেয়ার কিনবেন, আপনি 1 কোটি টাকার পোর্টফোলিওতে আমি সর্বোচ্চ 10,000 টাকা আমি লস নিতে পারবো। এর বেশি লস হলে আমি পোর্টফোলিও নিয়ে যাব। কারণ আপনি এখানে আসবেন কেন? প্রফিটের জন্য। তো এখন যদি আপনি আবার 30% লস করেন, তাহলে আমার কাছে আসা দরকার কি ছিল? যে হাউসে আছেন ওইটাতে ভালো ছিল। যার কারণে ধরেন একটা শেয়ার কেনা বেচাতে 10,000 টাকা কমিশন এদিক সেদিক হয়ে যায়। তো যার কারণে আপনি যখন একটা পোর্টফোলিও দিলেন আমাকে, বললেন যে এই পোর্টফোলিওতে 1 কোটি টাকা আছে, এটার সর্বোচ্চ আপনি 10,000 টাকা পর্যন্ত লস করতে পারবেন। 10,000 টাকার থেকে 11,000 টাকা লস হলে আমি পোর্টফোলিও নিয়ে যাব। আর যখন দেখবেন যে পোর্টফোলিওটা 1 কোটি টাকার উপরে বাড়তেছে কন্টিনিউয়াস, তো তখন আমার সাথে আর কোনো যোগাযোগের প্রয়োজন নাই। কারণ আমার সাথে তো আর কোনো ডিলিংস নেই কারো সাথে। অর্থাৎ হলো যে আপনারা যে কোর্স ফি দিচ্ছেন, এটার পরে আমাদের লাইফ টাইম আর কোনো টাকার লেনদেন নাই আমার সাথে, আপনাদের কোনো সরাসরি কোনো কারো সাথে আমার হয় নাই, হবেও না। কারণ আপনার প্রফিট, এটা আপনার ব্যাপার। আপনি প্রফিট করছেন 1 কোটি টাকার উপরে, আপনি যদি 10 লাখ টাকা প্রফিট আপনি নিয়ে যান, আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। কিন্তু আপনি তখনই আমাকে বলবেন যে যদি 1 কোটি টাকা থেকে 10,000 টাকা যদি প্রাইস ফল করে, তাহলে আপনি আপনার পোর্টফোলিওটা নিয়ে চলে যাবেন। কারণ হলো যে আপনি যেখানে 30% আপনি 20% লস হয়ে আছে, 10,000 টাকা তো আমাকে লস করার পারমিশন দিতেই পারেন। কারণ হলো কি, একটা শেয়ার কমিশনই তো 10,000 টাকা চলে আসে। তো এটা হলো যে আমার কাছে যখন পোর্টফোলিওগুলো নিয়ে আসবেন, আমাকে এই সুযোগটা দিবে যে 10,000 টাকা আপনি লস করতে পারবেন। এর উপরে যখন পোর্টফোলিও গ্রোথ হবে, হ্যাঁ, তখন আর আমার সাথে আর কথা বলার দরকার নেই। অর্থাৎ হলো আপনার প্রফিট হয়েছে, ধরেন একটা শেয়ার 1 লাখ টাকা লাভ হচ্ছে, আপনি জাস্ট রিকুইশন দিবেন, মেইল দিয়ে আপনি টাকাটা নিয়ে যান। আমার সাথে কথারও প্রয়োজন নেই। কিন্তু যখনই ফল করবে তখনই আপনি জাস্ট 1 কোটি টাকা যদি 10,000 টাকা কমে, আপনি পোর্টফোলিও নিয়ে যাবেন। এরপরে যদি আপনার এখন যদি মনে হয় যে অনেক সময় আপনার কাছে ইচ্ছা হবে না আসার জন্য, আপনার কাছে মনে হবে যে আমার এই হাউসে আমার ছোট ভাই আছে কিংবা আমার বন্ধু আছে, হ্যাঁ, অনেকে আসতে দিতে চায় না, ঠিক
ঠিক আছে? আমার তো বন্ধু আছে তো আমার share এটা অবশ্য। এটা আমি জানি এই হাউসগুলোর থেকে বের হইতে গেলে প্রবলেম। আপনি এখানে আসলে ব্যবসা করতে আসছেন। এখানে আসলে ইমোশনের কোনো জায়গা নেই বিজনেসে। যেখানে আসলে বিজনেস, এখানে আসলে আমাদের কাজ হলো বিজনেস করা। আপনার প্রফিটের জন্য আসছেন। আমি এখানে বছর পর বছর আমি লস কভার করব। এটা আমার কাজ না। আমার কাজ হলো প্রফিট করা। আপনার যেখানে প্রফিট সেখানে যাবেন। আপনি এখন যদি ওই হাউসে যদি থেকে যদি আপনার প্রফিট হয়, ডেফিনিটলি আমি বলব যে আমার কাছে আসার প্রয়োজন নাই। আর যদি মনে করেন যে না, আমরা এখানে আসবো, সমস্যা তো নাই। ওখানে কমিশন পে করতেছেন, এখানেও কমিশন দিবেন। ঠিক আছে? যেটা সুবিধা হলো যে আপনি ইনফরমেশন পেলেন। একটা সিস্টেমেটিক ওয়েতে থাকলেন। তাহলে দেখা যাবে যে মার্কেটে আর লস হওয়ার সম্ভাবনাটা থাকবে না একেবারেই। ঠিক আছে? তো আপনারা যারা আসার ইচ্ছা করবেন, আমি গ্রুপে ইউসুবির একজন আছে, ফজলে রাব্বি। হ্যাঁ? ওখানে অফিসার, আমি ওর কার্ড দিয়ে দিব। ওর সাথে যোগাযোগ করে ও সব বলে দিবে কিভাবে কি করতে হবে। ঠিক আছে? এরপর বলেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, নাইলে আমি পুরাটা রিভিউতে যাব। স্যার ওই যাদের ছোট এক দেড় লাখ টাকার বাচ্চাটা, হ্যাঁ, সবাই তারাও করতে কি পারবে। করতে আপনাদের পারবে জাস্ট স্যার? ফজলে রাব্বির সাথে একটু